আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটু বলবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আমরা শুরু করব। ওকে। হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। আমাকে একটু মেনশন করতো, আমাকে একটু মেনশন করতো। আমি একটু আমাকে একটু কাইন্ডলি একজন মেনশন করো। আচ্ছা, পাইছি 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 পাইছি। আমাকে একটু কাইন্ডলি একজন মেনশন করো। ঠিক আছে। ওকে, পাওয়া গেছে। কমেন্ট আসে না কেন? ওকে ওকে ওকে। আচ্ছা, কি অবস্থা সবার? পড়ালেখার অবস্থা কি বলেন? আচ্ছা, কর্মমুখী রসায়নের আজকে 1 নম্বর লেকচার। আমাদের হচ্ছে 2টা লেকচার হবে কর্মমুখী রসায়নের। কর্মমুখী রসায়ন ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসবে, এটা জেনে রাখেন, পরীক্ষায় আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট 2 বছরে একটা একটা করে প্রশ্ন, লাস্ট বছরে মানে এই বছরে একটা প্রশ্ন আসছে, আগের বছরে 2টা প্রশ্ন আসছে। ঢাকা ভার্সিটিতে দেয় নাই প্রশ্ন, বাট দিয়ে দিবে। কথা বুঝছেন? সো কর্মমুখী রসায়ন পড়তে হবে, একটু ইম্পর্টেন্সের সাথেই পড়তে হবে। তো পড়া অল্প, কর্মমুখী রসায়নে পড়া অল্প। এক সেকেন্ড, সব একটু বইটা বের করেন, আমি একটু বলে দিব কি কি পড়তে হবে না পড়তে হবে। ঠিক আছে? বইটা খুলি আগে। হুম, সবাই একটু খাতাপত্র খুলেন। ঠিক আছে? কোচিংয়ে আলোর বেগে, কোচিংয়ে আলোর বেগে দৌড়াইতেছে, দৌড়াক, আমাদের কি, আমরা যথেষ্ট আগায় আছি। আমাদের এই সপ্তাহ শেষে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। এই সপ্তাহ শেষে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। ওকে। সব কিছু কি ঠিকঠাক আছে বাবা? 4 ঘন্টা ক্লাস চাই না? কর্মমুখী রসায়ন 4 ঘন্টা ক্লাস নেওয়ার মতো কিছু নাই। কর্মমুখী রসায়ন 4 ঘন্টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, চাচ্ছি না। অল্প পড়াবো, হ্যাঁ, 1.5 ঘন্টা পড়াবো। দেখেন, একটু শক্তি জমায় রাখেন, একটু শক্তি জমায় রাখতে দেন। কারণ সেকেন্ড পেপার স্টার্ট হইলে আবার তো ওই 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতেই হবে, তাই না? তো সেকেন্ড পেপার যদি স্টার্ট করতে 3-4 ঘন্টা লাগে, মানে সেকেন্ড পেপারের ক্লাসগুলোতে, তার মানে কি এখন একটু চিল করেন। ওকে, আসেন। তো আই গেস হচ্ছে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, এই 3টা কারণ একটু দেখতে হবে। বেশি পড়া নাই, অল্প পড়া। খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। জীবাণু দ্বারা পচন, এনজাইম বা উৎসেচকের প্রভাবে, অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিজারণ। ওকে, এটা অক্সিজেন হবে, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন, খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণ। আমরা পড়ালেখা স্টার্ট করছি, আজকে আমার মনটা ভালো নাই, ঠিক আছে? সো আমরা চুপচাপ ভাবে পড়বো, হ্যাঁ। কোনো ডিস্টার্ব করবেন না আমাকে, আমিও আপনাকে ডিস্টার্ব করবো না, একটু পড়বো, হ্যাঁ। আচ্ছা, খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। জীবাণু দ্বারা পচন, জীবাণু দ্বারা পচন। আচ্ছা, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেন দ্বারা জারণ, অক্সিজেন দ্বারা জারণ। আর ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে খেয়াল করেন, খাদ্য নষ্ট হয় যেই 3টা কারণে, ওই 3টা কারণে, ওই 3টা কারণের এগেইনস্টে আমাদের প্রিজারভেটিভ দিতে হবে। খেয়াল করেন, খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। 3টা কারণের এগেইনস্টে আমাকে 3টা প্রিজারভেটিভ দিতে হবে। তাহলে জীবাণু দ্বারা, জীবাণু দ্বারা খাদ্যবস্তুর পচন হয়, এইটার এগেইনস্টে আমাকে প্রিজারভেটিভ দিতে হবে। তাহলে এটার এগেইনস্টে আমাদের কি প্রিজারভেটিভ দিতে হবে? অ্যান্টি মাইক্রোবায়াল। অ্যান্টি মাইক্রোবায়াল মানে এই যে দেখেন আমাদের জীবাণু, মাইক্রো অর্গানিজমগুলা, হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলা দ্বারা পচন হইলে এটার এগেইনস্টে আমাদের কোন প্রিজারভেটিভ দিতে হয়? অ্যান্টি মাইক্রোবায়াল। ক্লিয়ার? ওকে। তারপর এনজাইম দ্বারা রাসায়নিক জারণ, জারণকে আমার, জারণের এগেইনস্টে আমার প্রিজারভেটিভ দিতে হবে। তাহলে এই প্রিজারভেটিভকে কি বলা হবে? অ্যান্টি অক্সিডেন্ট। কি বলা হবে? অ্যান্টি অক্সিডেন্ট। ক্লিয়ার? ওকে। তারপর আমাদের
ধাতব আয়নের প্রভাবে বলতে কি দেখেন, চর্বি বা তেল যুক্ত খাবারের ভিতরে যে আয়নগুলো থাকে ওইগুলোর সাথে ধাতুগুলা কি করতে পারে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হইতে পারে। তো ধাতব আয়নের প্রভাবে তৈল বা চর্বিযুক্ত খাদ্যবস্তুকে জারণ বিজারণ করা, এইটাকে কি করতে হবে, এই ধাতব বস্তুগুলোকে আমার আটকায় ফেলতে হবে, ধাতব বস্তু যাতে তেল চর্বির সাথে বিক্রিয়া না করতে পারে। তার মানে ধাতব বস্তুকে আটকাইতে গেলে আমার কি করতে হবে, আমাকে চিলেটিং এজেন্ট দিতে হবে, বা কিলেটিং এজেন্ট, উচ্চারণটা আসলে চিলেটিং এজেন্ট হওয়া উচিত, যাই হোক, চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট দিতে হবে ধাতব আয়নকে আটকাইতে। কেন, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে, একটা ধাতুরে চারপাশ দিয়ে ঘিরে ফেলে জটিল আয়নগুলা কি করে বলেন তো, মানে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ধাতুকে আটকায় ফেলে। যেমন মনে করেন K4FeCN6 আয়রনটাকে সায়ানাইড গুলা কি করছে, চারপাশ থেকে আটকায় ফেলছে। কথা বোঝা গেছে? তার মানে এই কিলেটিং এজেন্ট হচ্ছে আমার থার্ড টাইপের মানে প্রিজারভেটিভ। ওকে, কিলেটিং এজেন্ট, সি দিয়ে উচ্চারণটা, কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট হোয়াট এভার। তাহলে কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট কি করবে, আমার এই ধাতব আয়নগুলোকে সন্নিবেশের মাধ্যমে আটকায় ফেলবে, ধাতব আয়নগুলোকে সন্নিবেশের মাধ্যমে আটকায় ফেলবে, যাতে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে ওরা জারণ বিজারণ প্রক্রিয়া না ঘটাইতে পারে। ওকে, তার মানে খাদ্য নষ্ট হয় তিনটা কারণে, এই তিনটা কারণের এগেইনস্টে আমাকে তিন ধরনের কি দিতে হবে, এই যে কি বলে এটাকে, প্রিজারভেটিভ দিতে হবে। ওকে, আমাকে একটু বলেন যে ভাই এক ডান ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি, ডান, ভেরি গুড। ওকে, তাহলে প্রিজারভেটিভ কয় ধরনের, প্রিজারভেটিভ হচ্ছে আমার দুই ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক, আরেকটাকে আমরা বলি হচ্ছে কৃত্রিম। আমরা এতক্ষণ কৃত্রিমের কথাই বলতেছিলাম। আচ্ছা, তাহলে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের আন্ডারে কে কে পড়বে, লবণ, অ্যালকোহল, চিনি, লবণ, অ্যালকোহল, চিনি, ভিনেগারকে প্রাকৃতিকও বলা হয়, আবার অ্যান্টিমাইক্রোবিয়ালও বলা হয়, মানে কৃত্রিমও বলা হয়। ভিনেগারকে প্রাকৃতিকও বলা হয়, কৃত্রিমও বলা হয়, হোয়াট এভার, আমরা আলোচনা করব একটু পরে। তাহলে প্রাকৃতিকের আন্ডারে লবণ শিওর, চিনি শিওর, অ্যালকোহল শিওর। ওকে, তাহলে প্রাকৃতিকের আন্ডারে কে কে পড়বে, লবণ, অ্যালকোহল, চিনি, লবণ, অ্যালকোহল, চিনি। আর কৃত্রিমের আন্ডারে কারা পড়বে, কৃত্রিমের আন্ডারে পড়বে এই যে দেখেন, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। ওকে, এটা অ্যান্টি হবে, হ্যাঁ এটা অ্যান্টি হবে, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টি অক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট। ওকে, প্রিজারভেটিভের ক্লাসিফিকেশনটা খুবই জরুরি, ওকে। আচ্ছা, তারপর আমাদের বেসিক জিনিসগুলো একটু জানতে হবে, বুঝছেন? যেমন এই যে এইগুলারে বলা হয় অ্যান্টিমাইক্রোবায়াল। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা প্রাকৃতিকগুলো বই থেকে পড়ে ফেলি, প্রাকৃতিকগুলো স্লাইডে নাই, প্রাকৃতিকগুলো বই থেকে পড়ে ফেলি, আমরা এগুলো দেখবো একটু পরে, হ্যাঁ সমস্যা নেই, প্রাকৃতিকগুলো একটু বই থেকে পড়ি। এই যে দেখেন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, এই যে এটা প্রচুর বেশি আসে, এগুলো আপনি জানেন আসলে, সত্যি কথা বলতে। খাদ্য লবণ মানে কি, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। বইটা একটু নেন, বইটা একটু খুলেন, দাগান, খাদ্য লবণ হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। দেখেন, পচনশীল খাদ্যবস্তুকে সোডিয়াম ক্লোরাইড দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলা হয়, কিউরিং বলা হয়। কি বলা হয়, কিউরিং বলা হয়। সুন্দর করে নোট করেন, কিওয়ার্ডগুলো নোট করতে হবে। তাহলে আমরা পড়তেছি হচ্ছে প্রাকৃতিক, কি পড়তেছি, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, কিওয়ার্ডগুলো নোট করেন, আর কিচ্ছু লাগবে না। তাহলে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে NaCl বা লবণ পড়া। এই NaCl এর প্রক্রিয়াটাকে কি বলা হয়, কিউরিং বলা হয়। অল্প পড়বেন আর লিখবেন, কিউরিং বলা হয়। ওকে, তারপর এই যে দেখেন আপনার কি বলে, ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আচ্ছা, দেখেন এই যে আপনার কি বলে, মাছ, মাংস, কাঁচা ফল, শাকসবজি কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। 7 থেকে 8% NaCl বা 15 থেকে 20% গাঢ় দ্রবণ দ্বারা এইগুলাকে সংরক্ষণ করা হয়। আমরা এই পার্সেন্টেজগুলো এখন পড়বো না, পার্সেন্টেজগুলো কখন পড়বো, যখন আমরা ওই যে মাছ, মাংস, ফল, ফুল পড়বো, ওইগুলোর জন্য আলাদা করে পার্সেন্টেজ পড়বো। এখন এই পার্সেন্টেজ পড়ার দরকার নেই। তাহলে মোদ্দা কথা হচ্ছে আপনাকে এখন কি পড়তে হবে ভাইয়া, NaCl হচ্ছে আমার ফুড প্রিজারভেটিভ, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, NaCl দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বলা হয়, এনাফ। ওকে, তারপর সরিষার তেল দ্বারা সংরক্ষণ, ইম্পর্টেন্ট না? চিনি দ্বারা সংরক্ষণ, খুব ইম্পর্টেন্ট। একটু দেখেন, চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ
চিনির ঘনমাত্রার উপর নির্ভর করে কার্বোহাইড্রেট, আটা বা চালের গুঁড়া দিয়ে তৈরি খাদ্যবস্তুকে চিনির সিরাপে 65 থেকে 70% চিনির মধ্যে ডুবিয়ে রাখলে খাদ্যবস্তু অবিকৃত থাকে। চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অসমোসিস প্রক্রিয়ায় শুষে নেয়, ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। ইজি করে দিচ্ছি, দেখেন তাহলে চিনি, এরপর আমরা কি বললাম, 2 নাম্বার হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি মানে কিন্তু সুক্রোজ, চিনি মানে কিন্তু সুক্রোজ, সুক্রোজ। ওকে ওকে, সুক্রোজের সংকেত কি, এইগুলো পারতে হবে, এগুলো পারতে হবে। সুক্রোজ, সুক্রোজ হচ্ছে কি ডাইস্যাকারাইড, রাইট, ডাইস্যাকারাইড। এই দেখেন ডাইস্যাকারাইড তার মানে কি C6H12O6, আরেকটা C6H12O6, এদের দুইজনকে একসাথে করলে কি পাওয়া যাবে, চিনি পাওয়া যাবে, মানে সুক্রোজ পাওয়া যাবে। তার মানে C12H24O12, এটা হবে না, কেন, কারণ গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করার সময় এখনো পানি চলে যাবে। দ্যাট মিন C12H22O11, এইটা হচ্ছে আমার সুক্রোজের সংকেত। এইভাবে মনে রাখতে হয়, এইভাবে বুঝে পড়তে হয়, তাহলে মুখস্থ করতে হয় না। তাহলে চিনির সংকেত কি, চিনির সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে আমার চিনি। তাহলে চিনি কোন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া নষ্ট করে, প্রশ্ন ওয়াইজ পড়েন, চিনি কোন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে, অসমোসিস প্রক্রিয়ায় বা অভিস্রবণ প্রক্রিয়ায়, অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ায়। আর এখানে 65 থেকে 70% চিনির গাঢ় দ্রবণ ব্যবহার করা হয়, এতটুকু জানলে এনাফ। তারপর আচার তৈরি, এই যে ভোজ্য শরীর, এই দেখেন ভিনেগার কিন্তু প্রাকৃতিকের আন্ডার এখানে দিছে, আমরা পড়বো না, সমস্যা নেই। তাহলে ভিনেগার ও অ্যাসিটিক, মানে ভিনেগার ও মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণকে পিকলিং বা আচার তৈরি করা বলে। এতটুকু হচ্ছে আমাদের প্রাকৃতিকের কাজ শেষ, প্রাকৃতিকের কাজ শেষ। তাহলে 3 নম্বরে আপনি পড়ছেন হচ্ছে আচার তৈরি বা পিকলিং, আচার বা পিকলিং। প্রশ্নটা কি আসে, ভিনেগার দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, পিকলিং এর মাধ্যমে। ভিনেগার দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, পিকলিং এর মাধ্যমে বা আচার তৈরির মাধ্যমে। তাহলে ভিনেগারের মাধ্যমে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, আচার বা পিকলিং। শেষ। পড়বেন হচ্ছে একদম প্রশ্ন ওয়াইজ, যেভাবে আপনাকে প্রশ্ন করবে আপনি ওইভাবে অ্যান্সার দিবেন। ক্লিয়ার? তাহলে প্রাকৃতিকের আন্ডারে আমার কে কে পড়তেছে, NaCl, তারপর হচ্ছে গিয়ে আমাদের কি বলেন তো চিনি, আমাদের হচ্ছে ভিনেগার। প্রাকৃতিক মানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে কোনো কিছুকে সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং। সুক্রোজ দিয়ে সুক্রোজ কিভাবে নষ্ট করে, অসমোসিস। তারপরে চিনি ব্যবহার করা হয় 65 থেকে 70। আর ভিনেগার মানে কি, আচার বা পিকলিং তৈরিতে খাদ্য সংরক্ষণ করে। ওকে ফাইন। এবার আসেন, এইটা হচ্ছে আমার অ্যান্টি মাইক্রোবায়াল, এই যে দেখেন অ্যান্টি মাইক্রোবায়াল, এই যে অ্যান্টি মাইক্রোবায়াল। আচ্ছা ফাইন, এগুলাতে সব পড়ার দরকার নেই, সব পড়ার দরকার নেই, অল্প পড়েন। এই যে এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড, তার মানে এইটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ, মানে সোডিয়াম বেনজয়েট। বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ বা সোডিয়াম বেনজয়েট। বেনজোইক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিডের লবণ, সোডিয়াম বেনজয়েট। ওদের সম্পর্কে ইনফরমেশনগুলো একটু জানতে হবে, বেশি মনে রাখতে হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে না। আপনি কি কি পড়বেন, আপনি পড়বেন জাস্ট 2টা জিনিস, আপনি পড়বেন এই 2টা জিনিস, সব মনে রাখতে পারবেন না। তাহলে সোডিয়াম, এটা কিন্তু অ্যান্টি মাইক্রোবায়াল। তাহলে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এরা কি, এরা হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল। এদের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.1%। চিপস, চানাচুর, কোক, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। আপাতত যেমনে যেমনে শিখাচ্ছি এমনি শিখেন। তারপর সরবেট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, এইটার সর্বোচ্চ পার্সেন্টেজ 0.1%, মুখস্থ রাখার দরকার নাই। দই, দুধ, পনির, মাখন, মানে দুগ্ধ জাতীয় পদার্থগুলোতে কি থাকে, সরবেট থাকে। শেষ, এতটুকু জেনে রাখেন। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কেন? কারণ শর্ট সিলেবাসে নাই। ভাই তাহলে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোন পোর্শনটুকুতে প্রশ্ন দিবে, কোয়াগুলেশন, সাসপেনশন, ওইগুলো পুরো মুখস্থ রাখতে হবে। এগুলো পুরোপুরি মুখস্থ রাখতে হয় না। কোয়াগুলেশন, সাসপেনশন শর্ট সিলেবাসের বাইরের টপিক, এন্ড ওইটা মুখস্থ রাখতে হবে, কারণ মেডিকেল ওই জায়গা থেকেই প্রশ্ন দিবে। দুধ কি, ইমালশন, সাসপেনশন, কোয়াগুলেশন, প্রত্যেকবার প্রশ্ন দিবে। ওইগুলা মুখস্থ করবো আগামী ক্লাসে, এখন না। তারপর ইথানোইক অ্যাসিডের বাদ দেন, এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটার নাম কি বলতো, সাইট্রিক অ্যাসিড। ওই যে তোমরা মনে আছে ক্রেবস চক্র পড়ছিল না, C3 সাইকেল পড়ছিল না, মনে আছে ক্রেবস চক্র? ওইটার প্রধান উপাদান কিন্তু মানে স্টার্টিংটা কিন্তু মনে হয় সাইট্রিক অ্যাসিড ছিল, মনে নাই এত। তাহলে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড।
6টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের মাত্রা মনে রাখতে হবে 250 থেকে 350, 200 থেকে 350। ওকে ফাইন। একটা জিনিস একদম মুখস্থ, মাছ মাংস সংরক্ষণ করতে হয় কি দিয়ে? নাইট্রেট, নাইট্রাইট। মাছ মাংস সংরক্ষণ করা হয় কি দিয়ে? নাইট্রেট, নাইট্রেট, নাইট্রাইট। কাঁচা ফল সবজি কি দিয়ে সংরক্ষণ করা হয়? সালফাইট, সালফাইট, সালফাইট। তাহলে মাছ মাংস মানে নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট। 120 ppm হচ্ছে মাত্রা। আর কাঁচা ফল আর সবজি কি দিয়ে সংরক্ষণ করা হয়? সালফাইট। কাঁচা ফল সবজি কি দিয়ে সংরক্ষণ করা হয়? সালফাইট। তাহলে একটু রিভিউতে আসি। অ্যান্টিমাইক্রোবায়ালে আমার সব পড়তে হবে না, আমার কি কি পড়তে হবে? আমার পড়তে হবে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট। এদের সর্বোচ্চ মাত্রা 0.1%। চিপস, চানাচুর, কোক এগুলোতে পাওয়া যায়। ওকে ফাইন, গেল। মাছ মাংস মানে নাইট্রেট, নাইট্রাইট 120 ppm। কাঁচা ফল শাকসবজিগুলো সালফাইট। ওকে ফাইন। তারপর সরবেট, দুগ্ধ জাতীয় পদার্থগুলোতে সরবেট থাকে 0.1%। এতটুকু আপনার জানতে হবে। আমাকে বলেন তো এ এম ডান ফার্স্ট, এ এম ডান ফার্স্ট। এ এম ডান ফার্স্ট। ওকে, একটু পরে পড়তেছি, সবাই একটু কথা বলেন। ওকে ডান। বেশি পড়ার দরকার নেই, অল্প পড়েন। হ্যাঁ অল্প পড়েন, বেশি পড়েন না। আমরা এটা একটু রিভিউ করি, এটা একটু রিভিউ করি। দেখেন এটা একটু রিভিউ করি, মুখস্থ করবেন না, এগুলো কেউ মুখস্থ করবেন না। আমি যেটা যেটা মুখস্থ করতে বলবো ওইগুলো মুখস্থ করবেন, এবারে করার দরকার নেই। দেখেন সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। ওকে ফাইন। আমরা একটু আগে দেখছি যে দেখেন আপনার বিস্কুট, তারপরে পনির, আচ্ছা এগুলো বাদ দেন, এগুলো না, মানে ইম্পর্টেন্ট যেগুলো। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড 200 ppm, এটা হচ্ছে মাত্রা। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ, আর এটা হচ্ছে মাত্রা মনে হয়। এই জায়গায় একটা বক্স ছিল। হ্যাঁ, এই যে একটা বক্স ছিল, বই থেকে এই বক্সটা উড়াইছি, দাঁড়া বক্সটা আইনা লই। এই জায়গায় একটা বক্স আছে, এই যে এটা। দেখেন এই যে বেনজোইক অ্যাসিড, এগুলো মুখস্থ করার দরকার নাই। অনুমোদিত মাত্রা কত? 200 ppm। বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েট একই জিনিস। বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট একই জিনিস। সর্বোচ্চ মাত্রা, অনুমোদিত মাত্রা হচ্ছে 200 ppm। ওকে ফাইন। আচ্ছা ফাইন। এই যে একটু এদিকে তাকান, এদিকে তাকান। এই জায়গায় এই যে দেখেন নাইট্রেট, নাইট্রাইট। সোডিয়াম একদম লাস্টেরটাতে, একদম লাস্টেরটাতে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট। কি দেওয়া আছে? মাছ মাংস সংরক্ষণে, মাছ মাংস সংরক্ষণে নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট 120 ppm। একটু জানেন, আর কিছু জানার দরকার নাই। আচ্ছা এরপরে আসতেছি অ্যান্টিঅক্সিডেন্টে, সমস্যা নেই, এগুলো মুখস্থ রাখেন না, মুখস্থ করার দরকার নেই। অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে ফাইন। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ইজি জিনিস। অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে কৃত্রিম আছে, এই কৃত্রিমগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, পিজি, এগুলোর ফুল মিনিং জানতে হবে। বিএইচএ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, একটু জানেন। বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। তারপরে টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন, প্রোপাইল গ্যালেট। এই যে জায়গায় সুন্দর মতো সব দেওয়া আছে, এই জায়গায় সুন্দর দেওয়া আছে। বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচএ। সংকেত মুখস্থ করার দরকার নাই। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। আপনি জাস্ট জাইনা রাখবেন কার নাম কি, এগুলো জাইনা রাখবেন, আর কিছু দরকার নাই। ওকে, যার নাম কি, মানে আপনারা বললো নিচের কোনটি কি, নিচের কোনটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, ওই জাস্ট নামগুলো জানতে হবে। হ্যাঁ আচ্ছা ফাইন। এই যে এগুলোর মাত্রা মুখস্থ করার দরকার নেই, এগুলো আসবে না। মাত্রা মুখস্থ করার দরকার নেই, আসবে না। মাত্রা মুখস্থ করার দরকার নেই, আসবে না। ওকে, এটা মানে প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। ওকে, প্রাকৃতিকের আন্ডারে কি কি পড়তেছে? ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম। ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো, আপনাদের শুধু নাম আসবে, নিচের কোনগুলা কি জাস্ট নাম আসবে, আর কিচ্ছু আসবে না। নাম ছাড়া কিচ্ছু আসবে না, বারবার বলতেছি। হুদাই বেশি পড়েন না, বেশি পড়লে মাথা নষ্ট হবে।
বেশি পড়লে মাথা নষ্ট, মাথা রাখবেন। বেশি পড়তে যাবেন আপনার সমস্যা, আপনার বেশি পড়ার দরকার নেই। এই যে অ্যান্টিমাইক্রোবায়াল, এই দেখো অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা এই যে সর্বাধিক মাত্রা হচ্ছে 0.1%, এটা দেখানো হয়েছে, কার্যকারিতা দরকার নাই। এই যে অ্যাসিটিক, এই দেখো নাইট্রাইট, এটা কি? এটা হচ্ছে মাছ মাংসের জন্য, মাছ মাংসের জন্য। এই এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। এই যে সালফাইট হচ্ছে গিয়ে এই যে কাঁচা ফল ফুল সবজি, হ্যাঁ, এগুলোর জন্য দরকার নাই। আচ্ছা, এই যে দেখো অ্যান্টিঅক্সিডেন্ট, এই দেখো বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। আচ্ছা, আর ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইট লবণের দরকার নাই, প্রাকৃতিক আর হচ্ছে অনুমোদিত, পড়াই ফেলছি। এই দেখো ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম। ভাইয়া এগুলা কিসে থাকে না থাকে এগুলো পড়ো না। এগুলো তুমি যদি পড়তে যাও ভাইয়া ভিটামিন সি কিসে থাকে, ভিটামিন ই কিসে থাকে, তোমার মাথা নষ্ট হবে, এগুলো আসবে না, এগুলো আসে না পরীক্ষায়, এগুলো আসে না, তুমি এগুলো পড়তে যাও না, তোমার সমস্যা। আমি তোমারে বারবার বলতেছি, তুমি জাস্ট জানা রাখো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন আর হচ্ছে সেলেনিয়াম, শেষ। আচ্ছা, কিলিটিং এজেন্ট অলরেডি আমরা পড়ে ফেলছি। ইডিটিএ হচ্ছে কিলিটিং এজেন্ট, আমরা অলরেডি পড়ে ফেলছি। কিলিটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ, চ্যাপ্টার 3 তে পড়াইছি। ইডিটিএ হচ্ছে কিলিটিং এজেন্ট, শেষ, একটু জেনে রাখো, আর কিছু জানার দরকার নাই। তারপরে তো হইছেই। আচ্ছা ফাইন, তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। প্রথম পার্টে এর চেয়ে বেশি জানো না, জানতে গেলে সমস্যা। এক সেকেন্ড। তাহলে কিলিটিং এজেন্টের আন্ডারে কে পড়বে? কিলিটিং এজেন্টের আন্ডারে জাস্ট কি আমাদের ওইটারে কি বলে, কিলিটিং এজেন্ট, ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট সন্নিবেশ বন্ধন কয়টা করে? 6টা করে। তার মানে হাত কয়টা? 6টা। সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। শেষ, একটু জেনে রাখো, মানে সবই 6, ওর সবই 6, এটা চ্যাপ্টার 3 তে পড়াইছি, দরকার নেই। ওকে, তাহলে আমাদের মোটামুটি আইডিয়া একটা হইছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তাহলে একটু বুঝো, আমরা এই জায়গাটা আরেকবার রিভিশন দিই, এগুলো যত পড়বা যত রিভিশন দেবা তোমার জন্য ভালো। প্রাকৃতিক কারা ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড, চিনি, ভিনেগার বা আচার তৈরি, হোয়াট এভার, এগুলো আছে বইয়ে, সরিষার তেল। আচ্ছা, চিনি কি করে? অসমোসিস প্রক্রিয়া, 65 থেকে 70%। NaCl মানে কিউরিং, আর হচ্ছে ভিনেগার মানে ওই আচার তৈরি বা পিকলিং, শেষ। তারপর সোডিয়াম সরবেট হচ্ছে চিপস চানাচুর ওইগুলাতে, সরবেট হচ্ছে দুগ্ধ জাতীয় পদার্থগুলোকে সংরক্ষণ করে, মানে মেজর কোনটা। তারপর নাইট্রেট কি? মাছ মাংস। তারপর হচ্ছে কি 120 ppm। তারপরে সালফাইড হচ্ছে এই কাঁচা ফল সবজি এগুলা। ওকে ফাইন, আর কিছু আছে না? তারপরে প্রাকৃতিক কারা কারা? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম। অ্যান্টিঅক্সিডেন্টের কৃত্রিম কারা কারা? বিএইচকিউ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। জাস্ট নামগুলো জানো, নাম জানলে এনাফ। কিলিটিং এজেন্টকে? ইডিটিএ, শেষ। তোমার সাথে আমার কাজ শেষ। ওকে, আমরা এগুলো আবার পড়বো, বিভিন্ন টাইমে লাগবে, ফাইন। এবার দেখো, বইয়ে 3টা জিনিস আছে। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। একবার রিডিং পড়বা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্যের সঠিক ব্যবহার, খাদ্য গ্রহণের সামর্থ্য, এগুলো হচ্ছে খাদ্য নিরাপত্তার 3টা ভিত্তি। জাস্ট রিডিং, মুখস্থ না। আচ্ছা, খাদ্য নিরাপত্তার নিয়ামক
আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে একটু দেখবেন? হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? আমার মনে হয় এখন সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা আসেন আমরা স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট করি। ওকে, দেখেন যেটা বলতেছিলাম, তাহলে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? তিনটা। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? তিনটা। সংখ্যাটা জেনে রাখেন, একবার রিডিং করবেন। পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। শেষ। ওকে, তারপর খাদ্য নিরাপত্তার নিয়ামক সমূহ। হু এর কয়টা নির্দেশনা আছে? 5টা নির্দেশনা। হু কর্তৃক কয় ধরনের নির্দেশনা আছে? 5টা। হু এর নির্দেশনা কয়টা? 5টা। হু এর নির্দেশনা কয়টা? 5টা। ওকে, দূষণমুক্ত খাদ্য, যথাযথ রান্না, নিরাপদ পানি, কাঁচা ও পাকা রান্না, পাকা মানে রান্না করা খাদ্য আলাদা করা, আর খাদ্য সংরক্ষণ করা। এইটা রিডিং পড়বেন। কেন রিডিং পড়বেন? কারণ হুট করে মেডিকেলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা সঠিক নয়, নিচের কোনটা সঠিক নয়, বা নিচের কোনটা ভুল, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তার মানে আপনার অবশ্যই এইগুলা রিডিং পড়ে যাইতে হবে। রিডিং পড়ে যাইতে হবে। যে বললো খাদ্য নিরাপত্তার ভিত্তি সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়, এই তিনটার সাথে একটা ব্যাঠিক দিয়ে দিবে, ওই ব্যাঠিকটা আপনাকে দাগাইতে হবে। প্রশ্ন ভালো করে পড়বেন, সঠিক নয় ভুল একই জিনিস। ওকে ফাইন, তো আমাকে একটু বলেন তো ঠিক আছে কিনা, আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি, সবাই আসেন সবাই আসেন সবাই আসেন। ওকে ঠিক আছে, এতটুকু বলেন বুঝছি কিনা। ডান বাবা। এরপর এই পেজটা ইম্পর্টেন্ট, বুঝছেন? এই পেজটা ইম্পর্টেন্ট। এই পেজটা শুধু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, এই পেজটা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এগ্রিকালচারের জন্য ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি, মেডিকেল, জাহাঙ্গীরনগর সব কিছুর জন্য ইম্পর্টেন্ট এই পেজটা। তো এই পেজটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই পেজটাতে কি আছে দেখো, এই পেজটাতে কি আছে দেখো। পটাশিয়াম যুক্ত সার, এইগুলা তোমার একটু জানতে হবে। পটাশিয়াম যুক্ত সারকে এই যে দেখো, মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ। তাহলে পটাশিয়াম যুক্ত সার, মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এরা কি করে? এরা ফুল ফল ধারণে সাহায্য করে। তার মানে পটাশিয়াম যুক্ত সাররা কি করবে? ফুল ফল ধারণে সাহায্য করবে, ফুল ফল ধারণে সাহায্য করবে। জাহাঙ্গীরনগর এগ্রিকালচারাল মাস্ট, এই জায়গা মাস্ট, জাহাঙ্গীরনগর এগ্রিকালচারের জন্য এই জায়গা মাস্ট। পটাশিয়াম যুক্ত সাররা কি করবে? ফুল ফলের বৃদ্ধিতে সাহায্য করবে, একদম ফরজ। ওকে, ফসফরাস যুক্ত সাররা কি করবে? ফসফরাস যুক্ত সাররা কি করবে? উদ্ভিদের বৃদ্ধির জন্য সাহায্য করবে। কার জন্য? উদ্ভিদের বৃদ্ধির জন্য। আচ্ছা, এবার দেখো বৃদ্ধির জন্য যে সাহায্য করতেছে এই ফসফরাস যুক্ত সার কারা? এই যে টিএসপি বা মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, সংকেতটা একটু দেখে রাখো, লাগবে না। অ্যামোনিয়াম ফসফেট, তারপরে ডিএপি, হ্যাঁ ডাই অ্যামোনিয়াম ফসফেট। দেখো ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো হচ্ছে ফসফরাস যুক্ত সার। এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করবে। তাহলে টিএসপি, ডিএপি, অ্যামোনিয়াম ফসফেট। টিএসপি মানে কি? ট্রিপল সুপার ফসফেট, নাম শুনছি না আমরা? ট্রিপল সুপার ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, তারপরে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট। এগুলো কিন্তু জানতে হবে, এগুলো জানতে হবে যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। তাহলে এর হচ্ছে ফসফরাস যুক্ত সার, কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। পটাশিয়াম যুক্ত সাররা কি করে? ফুল ফলের জন্য সাহায্য করে। ওকে, এবার নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেন সার। আচ্ছা এটাতে একটু ভুল আছে মনে হয়, একটা হচ্ছে মূলের বৃদ্ধি, একটা মূল রিলেটেড পড়াশোনা আছে, হ্যাঁ একদম প্রথমে বইয়ের প্রথমেই আছে, বইয়ের প্রথমেই এই জিনিসটা আছে, একটু দেখো তো এখানে কি ভুল টাইপ করা কিনা। মূল, একটা মূলের রিলেটেড আছে, এই যে এই জায়গায় আছে, এই যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, এটা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। আর মূলের কোনটা আছে? মূল আছে এখানে? মূল নাই নাকি? ফুল ফল ধারণের সহায়ক। আচ্ছা মূল নাই হয়তো তাহলে বইয়ে, ঠিকই আছে। ওকে ঠিক আছে, তাহলে যা আছে তাই শিখো। তারপর নাইট্রোজেন যুক্ত সার, এই যে দেখো ইউরিয়া, আমরা জানি অ্যামোনিয়াম কার্বামেট, NH2 CO NH2, এটা হচ্ছে আমাদের কি অ্যামোনিয়াম কার্বামেট বা ইউরিয়ার সংকেত।
অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রোজেন যুক্ত সার, অ্যামোনিয়াম সালফেট, এরাও কি উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করে, এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়তা করে। তাহলে নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার, এগুলো লাগবে, এগুলো লাগবে। পোকা ধ্বংসকারী রাসায়নিক পদার্থকে ইনসেকটিসাইড বলে, ছোটবেলার পড়া। তারপর উদ্ভিদের বৃদ্ধি ও ফুল ফল ধারণের জন্য নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস যুক্ত সার ব্যবহার করতে হয়। কৃষি জমিতে অধিকতর ফসল উৎপাদনের জন্য খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। তাহলে খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত কি? কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদন করা। কৃষি জমিতে অধিকতর ফসল উৎপাদন করা হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদন করা হচ্ছে খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। এতটুকু জানলে এনাফ। আমাকে একটু বলো তো ভাইয়া, ডান, তাড়াতাড়ি। ওকে, ফসফরাস মূল বৃদ্ধিতে। ওকে, ফসফরাস মূল, তাহলে ফসফরাসের এখানে মূল বৃদ্ধি লিখে রাখেন। এই জন্য আমার মাথায় ঘুরতেছে, একটা হচ্ছে মূল বৃদ্ধি ছিল আর কি, বুঝছেন, কোন জায়গায় জানি দেখছিলাম। একটু তাড়াতাড়ি ফসফরাসের এখানে মূল বৃদ্ধি লিখে রাখেন। ফসফরাসের এখানে মূল বৃদ্ধি লিখে রাখেন, তাইলেই হবে। ওকে, ফার্স্ট ওকে। আচ্ছা, এই পেজটা একটু পড়তে হবে, বুঝছেন, এই পেজটা একটু পড়তে হবে। এই পেজটা আসলে বোটানি রিলেটেড, বাট আমাদের একটু পড়তে হবে। এই পেজ থেকে একটা প্রশ্ন মেডিকেলে দেয়, মজার বিষয় বলি, এই পেজ থেকে একটা প্রশ্ন মেডিকেলে দেয়। এখন এই প্রশ্নটা কেউ বোটানিরও বলতে, মানে কি বলে এটাকে, আপনার জুলজি বোটানিরও বলতে পারে, আবার কেমিস্ট্রিরও বলতে পারে। কিরকম দেখেন, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এর নাম কি? রেটিনল। এগুলো আপনার পারা উচিত। রাতকানা মানে চোখের রেটিনার সাথে সম্পর্কযুক্ত, তাহলে রেটিনল। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস রোগ হয়, আপনারা জানেন। এন্ড এটার নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই মানে আলফা টোকোফেরল, এর অভাবে কি হয়? মাংসপেশিতে টান। এটা এত ইম্পর্টেন্ট না। ভিটামিন বি1 থায়ামিন, বেরি রোগ হয়। ভিটামিন বি2 রিভোফ্লোবিন, ডার্মিটিস রোগ হয়। ভিটামিন বি12 ফলিক অ্যাসিড, রক্তশূন্যতা। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফলিক অ্যাসিড, রক্তশূন্যতা। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি রোগ হয়। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিটামিন বি12 ফলিক অ্যাসিড, রক্তশূন্যতা। ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি। ভিটামিন ডি ক্যালসিফেরল, রিকেটস। ভিটামিন এ রেটিনল, রাতকানা। ভিটামিন ই আলফা টোকোফেরল, মাংসপেশিতে টান। মানে যেইগুলা জানতে হবে, যেমন দেখেন এটাই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। থায়ামিন, রিভোফ্লোবিন, এগুলা প্রচুর লাগে, এগুলা প্রচুর লাগে, এগুলা প্রচুর লাগে। তার মানে কি? এগুলো আপনার জানতে হবে। এই যে কার অভাবে কি রোগ হয়, এগুলা বোটানিতেও আছে, মানে বোটানি না, মেবি জুলজি আর কি, জুলজিতেও আছে। এগুলো আপনাদের কর্মমুখীর আন্ডারে পড়ে আর কি। তো এগুলো আপনাদের একটু জানতে হবে যে কার অভাবে কি রোগ হয়, কোনটার নাম কি। সো এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা একটু আমি দেখায় রাখলাম এখানে, হ্যাঁ। আচ্ছা, ফাইন। এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, সো টেনশন নাই। ওকে, তারপর এই জায়গাটা জরুরি, এই জায়গাটা জরুরি একদম। এই জায়গায় আসলে কি একদম একদম বেসিক পড়া। কি পড়া আমি আপনাকে বলি। যেমন কিছু জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন এই যে মাছের কোটাজাতকরণ আর মাংসের কোটাজাতকরণ, এটা সেম। মাছ মাংসের কোটাজাতকরণ যেমনে পড়াচ্ছে এমনাকে পড়েন। মাছ মাংসের কোটাজাতকরণ 2% NaCl 2% চিনি, 2% NaCl 2% চিনি, 2% NaCl 2% চিনি, 2% NaCl 2% চিনি। মাছ মাংসের সংরক্ষণ মানে 2% NaCl 2% চিনি। এটা কিন্তু আলাদা, একদম আলাদা, একদম আলাদা। ক্লিয়ার? ওকে, এবার আসেন, এই দুইটা কিন্তু আবার আলাদা পার্ট, এই দুইটা আবার আলাদা পার্ট, একটু খেয়াল করেন, এই দুইটা আবার আলাদা পার্ট। কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি, এটা হচ্ছে 2% লবণ 5% চিনি, আর টমেটো 10% লবণ 5% চিনি। এই দুইটা আবার আলাদা আলাদা পড়ে গেছে, মানে এগুলোর গ্রুপ ওয়াইজ মুখস্থ রাখেন। তাহলে মাছ মাংস সবসময় সেম, 2% লবণ 2% চিনি, 2% লবণ
2% চিনি। মাছ মাংস একটা ক্যাটাগরিতে পড়ছে। কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি, টমেটো এরা আবার একটা ক্যাটাগরিতে পড়ছে। আমি কিন্তু ওইভাবে সিরিয়াল করছি, মানে কি, মানে আমার সবজির একটা সিরিয়াল। তাহলে এখানে কি আসছে, 2% লবণ, 5% চিনি, 10% লবণ, 5% চিনি, মানে এখানে চিনি সেমই থাকে, লবণটা ভ্যারি করে। আচ্ছা, এবার হচ্ছে উপরে দেখেন ফল, উপরে ফল, পেয়ারা কৌটাজাতকরণ ইহো জিন্দিগিতে আসে না, কাঁঠাল আসে না, দেশি ফল মানে আম আনারসটা আসে। 30 থেকে 40% চিনির দ্রবণ আর 0.25% সাইট্রিক অ্যাসিড। এই দুইটা কম ইম্পর্টেন্ট, এই দুইটা কম ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই উপরের পার্টটা মনে রাখতে হবে আর নিচের 4টা পার্ট মনে রাখতে হবে। নিচের গুলো মনে রাখা খুবই সহজ। একবার নোট করেন আমার সাথে সাথে, দেখি আমাদের মনে আছে কিনা, আমাদের মনে আছে কিনা একটু নোট করে আসেন। তাহলে মাছ মাংস, মাছ মাংস, মাছ মাংস কি ভাইয়া, 2% লবণ আর 2% চিনি, সুগার, ওমা দুইটাই দিয়ে এস, ওকে সাসু, ঠিক আছে, 2% সল্ট আর 2% সুগার, ফাইন। তারপর ওই যে ভুট্টা মটরশুঁটি, ভুট্টা মটরশুঁটি এটা কি 5% সুগার আর 2% না, 2%ই তো না, হ্যাঁ 2% লবণ, 2% সল্ট। আপনার মাথায় ঘুরবে যে কোনটা আগে পড়াইছে না ভাই, কোনটা পরে পড়াইছে। তারপরে টমেটো, টমেটোটা লাগবে, টমেটো। তাহলে টমেটো কি, টমেটো হচ্ছে এই যে জাস্ট এটা 10% হয়ে যাবে, 10% সল্ট আর এটা 5% সুগার। এগুলো লিখে মুখস্থ রাখতে হয়, লিখে মনে রাখতে হয়। তারপরে আম আনারস, একদম উপরেরটা, একদম উপরেরটা আম আনারস 30 থেকে 40% আর 0.25% সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আর উপরে কি আছে, উপরে আছে হচ্ছে ওই যে 30 থেকে 40% চিনি, সুগার, শেষ। এগুলা আমার জানতে হবে, এগুলা জানতেই হবে। দেখেন যেগুলো একদম ফিক্স, ভাই আমার এগুলো লাগবেই, এগুলো ছাড়া আমার ওয়ে নাই, তার মানে আমার এগুলো মুখস্থ রাখতে হবে। কেমনে মনে রাখতে হবে, ওই যে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে, লিখে লিখে মনে রাখতে হবে। বেশি বেশি প্রশ্ন সলভ, লিখে মনে রাখবো, বেশি বেশি প্রশ্ন সলভ, লিখে মনে রাখবো, শেষ কাহিনী। আমাকে একটু বলেন তো ভাই, বক্স ডান, বক্স ডান, তাড়াতাড়ি বলেন, বক্স ডান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তাহলে মনে মুখে মুখে বারবার প্র্যাকটিস করবেন। মাছ মাংস মানে 2% চিনি, 2% লবণ। আম আনারস মানে একবার নিজে নিজে সিরিয়াল চেঞ্জ করবেন, 30 থেকে 40% চিনি, 0.25% সাইট্রিক অ্যাসিড। টমেটো মানে 10% লবণ, 5% চিনি। এভাবে নিজে নিজে বারবার ট্রাই করতে থাকলে এবার দেখবেন এক্সামে গিয়ে পারছেন, এক্সামে গিয়ে দেখবেন অটোমেটিক হয়ে গেছে, আপনার বলতে হবে না, এক্সামে গিয়ে অটোমেটিক হয়ে গেছে। ওকে ফাইন। এখন আমরা কৌটাজাতকরণ রিলেটেড কিছু কিওয়ার্ড দেখব, কৌটাজাতের কিওয়ার্ড, হ্যাঁ কৌটাজাতকরণ কিওয়ার্ড, কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, কিওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। দেখেন প্রথম কথা হচ্ছে, কৌটাজাতকরণ সঠিকভাবে অনুসৃত না হলে ওই খাদ্যবস্তুতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে, তখন এই অবস্থাকে বলা হয় বোটুলিজম, বোটুলিজম। বা এই যে খাদ্যতে যে হচ্ছে ব্যাকটেরিয়া বসছে, তাহলে কোন ধরনের ব্যাকটেরিয়া বসে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তাহলে এই যে আমাদের 1 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করে, কোন ব্যাকটেরিয়া আক্রমণ করে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, শেষ, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। আপনি তো মনে মনে পড়ছেন। এরপরে এই পরিস্থিতিকে কি বলা হয়, বোটুলিজম, এই পরিস্থিতিকে কি বলা হয়, বোটুলিজম, শেষ। ব্যাকটেরিয়া আক্রমণ করে, কোন ব্যাকটেরিয়া আক্রমণ করে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এন্ড এইটা আক্রমণের ফলে অবস্থাটাকে কি বলা হয়, বোটুলিজম বলা হয়, শেষ। আপনাকে শুধু কিওয়ার্ড জানতে হবে, আর কিছু জানতে হবে না। বেশি পড়বেন আপনার লস। ওকে, তারপর একটু দেখি এই জায়গাতে আসি। কৌটাজাতকরণ প্রক্রিয়ায় অম্লীয় খাদ্যবস্তুর বেলায়, বেশি অম্লীয় খাদ্যবস্তুর বেলায় পিএইচ 4.5 এর নিচে 82 থেকে 100, আর কম খাদ্যবস্তুর বেলায় 115 থেকে 121 পর্যন্ত উত্তপ্ত করলে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া মইরা যায়। এগুলো আমরা এখন পড়বো না, এগুলো আমরা একটু পরে আলাদা আলাদা করে পড়বো, মানে আমের জন্য পড়বো, টমেটোর জন্য পড়বো, ভুট্টার জন্য পড়বো, তখন দেখবেন। খালি আইডিয়াটা জেনারেট করেন। আইডিয়াটা কি, বেশি অম্লীয়র বেলায় টেম্পারেচার কম লাগে 82 থেকে 100, আর কম কম হচ্ছে মানে কম অম্লীয়র বেলায়, কম অম্লীয় বেলায় 115 থেকে 121। আইডিয়াটা জেনারেট করেন। তাহলে বেশি অম্লীয়র বেলায়
টেম্পারেচার কি লাগে? টেম্পারেচার লাগে কম। বেশি বেশি অম্লীয় বেলায় টেম্পারেচার কম লাগে, রাইট? 82 থেকে হচ্ছে 100। আর কম অম্লীয়র বেলায় টেম্পারেচার বেশি লাগে। কম অম্লীয় বেলায় টেম্পারেচার বেশি লাগে। কত লাগে? 110 থেকে 121। দেখবেন এর আশেপাশেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভ্যালু ইউজ হচ্ছে। এর আশেপাশে বিভিন্ন জায়গাতে, যেমন আমরা যখন একটু পরে আম পড়বো, একটু পরে টমেটো পড়বো, বিভিন্নটা পড়বো না, বিভিন্ন কোটাজাতকরণ পড়বো। তো সবগুলো কোটাজাতকরণ যখন আমরা পড়বো তখন দেখবো এই টেম্পারেচারের আশেপাশেই বিভিন্ন জিনিসগুলো ইউজ হচ্ছে। তার মানে কি, আইডিয়াটা আমরা জেনারেট করে রাখলাম যে ভাইয়া কম অম্লীয় বেলায় কি করতে হয়? কম অম্লীয় বেলায় হচ্ছে কি আমাদের টেম্পারেচার বেশি লাগে, বেশি অম্লীয় বেলায় টেম্পারেচার কম লাগে। শেষ। ওকে, আসেন এরপর এই যে ক্যানিং প্রসেস। ক্যানিং প্রসেস খুব বেশি সহজ, বেশি কিছু জানা লাগবে না, অল্প অল্প কিছু জানবো। দেখেন, খোসা ছাড়ানো টুকরা করা কাঁচা খাদ্যবস্তুকে ফুটন্ত পানিতে বাষ্পে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করাকে বলা হয় ব্লাঞ্চিং। শেষ। আপনার জানতে হবে ব্লাঞ্চিং কাকে বলে, ব্লাঞ্চিং কি। তাহলে এই যে দেখেন, খোসা ছাড়ানো ও টুকরা করা কাঁচা খাদ্যবস্তুকে ফুটন্ত পানিতে 5 থেকে 10 মিনিট যে ফুটাই, ওইটাকে আমরা কি বলি? ব্লাঞ্চিং। তার মানে একটা কিওয়ার্ড জানা গেছে, একটা কিওয়ার্ড জানা গেছে, সেটা কি? ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং মানে কি? ওই যে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করা। এই সংখ্যা মনে রাখা লাগবে না, 5 থেকে 10 মিনিট লিখছি, ভুল্লা যান। 5 থেকে 10 মিনিট সিদ্ধ করা। শেষ। তাহলে ব্লাঞ্চিং মানে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করা, আর কিছু জানা লাগবে না। আপনি মনে করতেছেন এনাম ভাই কি এখানে কোনো বাটপারি করতেছে? এনাম ভাই আমার লাইন বাই লাইন ধরে পড়াচ্ছে না। দেখো, তুমি খুব ভালো করে জানো আমি কিন্তু এই জায়গায় দাঁড়ায় তোমাকে 4 ঘন্টা পড়াইছি, তোমাকে 3 ঘন্টা পড়াইছি, তোমারে 5 ঘন্টা পড়াবো। কি পড়াবো? যেটা দরকার ওইটা পড়াবো, যেটা দরকার ওইটা প্র্যাকটিস করাবো। যেটা পড়ার তোমার দরকার নাই ওইটা তুমি যদি পড়তে যাও তোমার লস, আমার লস নাই। এটা মাথায় রেখো, ঠিক আছে? এরপর এই যে কৌটায় খাদ্যবস্তু ভর্তি করা, একটু পরে আমরা এটাকে দেখবো যে এটা 2 ধরনের প্যাকেজিং। একটা হচ্ছে র প্যাকেজিং আর একটা হচ্ছে হট প্যাকেজিং। যাই না রাখো, দরকার নাই লেখার দরকার নেই। এই যে আসো 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 সামনে আসো। এই যে দেখো, এটা হচ্ছে ক্যানিং তরল যোগ করা। মানে কি? ওই যে আমরা যে খাদ্যবস্তু কৌটায় ভরবো, হ্যাঁ, ভর্তি কৌটাগুলোকে উপর থেকে 1/2 থেকে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে ক্যানিং তরল যোগ করে হালকাভাবে কৌটায় ঢাকনি লাগানো হয়। ওকে ফাইন, লাগাইছে। সাধারণত ক্যানিং মানে কৌটাজাতকরণ। ক্যানিং তরল ফলের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ। এটা কই পড়ছো বলো তো? ওই যে আম আনারস, মনে আছে? আম আনারসে আমরা পড়ছি 30 থেকে 40% চিনির দ্রবণ, মনে আছে? আম আনারসে পড়ছি 30 থেকে 40, দেখবে অটোমেটিক এখন হয়ে যাবে। তাহলে 30 থেকে 40% চিনির দ্রবণ। আর সবজি আর মাছ মাংসের ক্ষেত্রে 7 থেকে 15% চিনি। সবজি আর মাছ মাংসের ক্ষেত্রে 7 থেকে 15%। এইটা মুখস্থ রাখার দরকার নেই। কেন? কারণ আমরা আলাদা করে পড়ছি মাছ মাংসের জন্য 2% লবণ, রাইট? 2% পড়ছি, 2%। আবার ওই টমেটো ভুট্টার জন্য পড়ছি 2%, সরি 5%, 10% আর 2%, রাইট? তো এইটা মুখস্থ রাখার দরকার নেই, যোগ করা হয়। এছাড়া ফুড প্রিজারভেটিভ রূপে 0.25% সাইট্রিক অ্যাসিড পাইছো, বা সোডিয়াম বেনজয়েড বা সোডিয়াম নাইট্রেট। এটা কিন্তু ওভারঅল দেওয়া। ওভারঅল কেন দেওয়া? দেখো, এই যে নাইট্রেট দিয়ে কি সংরক্ষণ করে? মাছ মাংস। তারপর সাইট্রিক অ্যাসিড দিয়ে কি সংরক্ষণ করে? সবজি। মানে এটা ওভারঅল আইডিয়া দেওয়া যে সব খাদ্যবস্তুকে নিয়ে কিভাবে আমরা এই কোটাজাতকরণের সিস্টেমটা করি। আমরা একটু পরে যখন আলাদা আলাদা পড়বো তখন আলাদা আলাদা ভ্যালু পাবো, আলাদা আলাদা সংখ্যা পাবো, তখন আমরা ওইগুলো নোট করবো। এখন নোট করবো না এই সংখ্যা, এখন নোট করবো না, দরকার নাই। এটা জাস্ট আইডিয়া। তাহলে ওই যে খাদ্যবস্তুকে যখন ডিব্বার ভিতরে ভরছি তখন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি ক্যানিং তরল যোগ করে ঢাকনা লাগানো হবে। এটার ভিতরে বিভিন্ন জিনিস দেওয়া হবে ক্যানিং তরল হিসেবে। এইটাকে মনোযোগ দিয়ে খেয়াল করো। খাদ্যবস্তু ও ক্যানিং তরল ভর্তি কৌটাকে উত্তপ্ত করে সমস্ত বায়ু বা অক্সিজেন বের করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় এক্সস্টিং। তোমার এই জিনিসটা জানতে হবে। তাহলে আমরা একটা কিওয়ার্ড পাইলাম, সেটা হচ্ছে এক্সস্টিং। এক্সস্টিং কি? এক্সস্টিং হচ্ছে ওই যে তোমার ডিব্বা আটকাই দিয়ে অক্সিজেন গুলোরে বাইর করে দেয়। হ্যাঁ, মানে ওই যে ক্যানিং তরল যোগ করে অক্সিজেন শূন্য করা, অক্সিজেন বের করে দেওয়া। এক সেকেন্ড, এটা একটু সুন্দর করে পড়ি। ভর্তি করে ভিতরে সমস্ত বায়ু বা অক্সিজেন বের করা হয়। অক্সিজেন বের করার প্রসেস।
তাহলে অক্সিজেন বের করার প্রসেসকে কি বলা হয়? অক্সিজেন বের করার প্রসেসকে বলা হয় এক্সস্টিং। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে বুঝো, আমরা প্রথমে তো করব, ব্লাঞ্চিং করবো, মানে খাদ্যটাকে সিদ্ধ করব। এরপরে ওইটারে ডিব্বাই ভরবো, ডিব্বাই ভইরা কিছু জায়গায় খালি রাখবো। এরপরে ক্যানিং তরল মিশাবো। ক্যানিং তরল কি? ওই যে প্রিজারভেটিভ, একটু আগে আমরা যাদের পড়ছি ওইগুলো হচ্ছে ক্যানিং তরল। এই যে দেখো লেখা আছে, এই যে দেখো, তুমি হয়তো খেয়াল করো নাই, ক্যানিং তরল পদার্থ। দেখছো কি লেখা আছে? ক্যানিং তরল পদার্থ। প্রিজারভেটিভ হিসেবে ক্যানিং তরল মিশাবো, মিশাইয়া তারপর অক্সিজেন বাইর করে দেওয়াকে কি বলা হবে? এক্সস্টিং বলা হবে। শেষ। ওকে ফাইন। তারপর পরেরটা পরে দেখতেছি। তারপরে অক্সিজেনের অভাবে অণুজীব বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এক্সিস্টিং শেষে কোটার মুখ ভালোভাবে বন্ধ করা হয়, একে সিলিং বলে। এটা লেখার দরকার নেই, এটা তুমি অটোমেটিক বুঝবা। মানে এই ডিব্বারে ভালো মতো আটকাই দেওয়া হয়, এটাকে বলা হয় সিলিং করা। সিলিং করা, লেবেলিং করা, এগুলো মানে নর্মাল জিনিস, লেখার দরকার নেই। ওকে ফাইন। এক্সস্টিং ও সিলিং করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পানি স্ফুটন বাত পদ্ধতি, একটা হচ্ছে চাপ কোটাজাতকরণ পদ্ধতি। আমরা একটু পরে দেখব, সমস্যা নেই। এই যে পানি স্ফুটন বাত পদ্ধতি পড়ার দরকার নাই। এই যে রিটর্টিং বা নির্জীবকরণ, রিটর্টিং বা নির্বীজকরণ, এটা একটু দেখো। সিলিং করার পর ফুটন্ত পানিতে ফল সবজির কোটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করা হয়, তখন ব্যাকটেরিয়ার স্পোর বিনষ্ট হয়, একে রিটর্টিং বলে। আর তোমাকে এটা জানতে হবে। তাহলে রিটর্টিং কি? সিলিং করার পর ব্যাকটেরিয়ার স্পোর বিনষ্ট হয়, এটা হচ্ছে রিটর্টিং। এই যে দেখো, সিলিং করার পর ফুটন্ত পানিতে, আমরা এগুলো মনে রাখবো না এখন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30 মিনিট এখন না, আমরা একটু পরে আলাদা আলাদা করে পড়বো। 30 মিনিট উত্তপ্ত করলে ব্যাকটেরিয়া স্পোর নষ্ট হয়, এটাকে বলা হয় রিটর্টিং। তারপরে কি? কোটা শীতলীকরণ। রিটর্টিং শেষে শীতল করা হয়। লেবেলিং ও গুদামজাতকরণ, মানে লেবেলিং করা হয়। শেষ। তার মানে এই জায়গায় আমার পানি স্ফুটন বাত পদ্ধতিতে এক্সস্টিং আছে, তারপরে চাপ কোটাজাতকরণ পদ্ধতিতে এক্সস্টিং আছে। লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে দেখো, দুইটা চিত্র আছে, দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন আসে না। এই যে এগুলো শেষ। এখন তুমি পড়বা হচ্ছে একটা একটা করে। আচ্ছা, ফুড লেকার কি? ফুড লেকার লাগবে না, দরকার নেই, এগুলো আসে না। এই যে এখন হচ্ছে গিয়ে তুমি একটা একটা করে পড়বা। মানে কি দেখো, মানে এতক্ষণ আমরা কি একটা ওভারঅল আইডিয়া পাইলাম কোটাজাতকরণ সম্পর্কে, যে ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে, ওইটারে বলা হয় বোটুলিজম। বেশি অম্লীয় হলে কম টেম্পারেচার দিতে হয়, কম অম্লীয় হলে বেশি টেম্পারেচার দিতে হয়। এরপরে প্রসেসগুলো কি? ব্লাঞ্চিং করা হয়, ওকে। ক্যানিং তরল মিশায় এক্সস্টিং করা হয়, ওকে। তারপরে ওই এক্সস্টিং দুইটা প্রসেসে করা হয়, চাপ আর হচ্ছে প্রেসার ক্যানিং এর মাধ্যমে, ওকে। তারপরে রিটোটিং করা হয়, মানে নির্বীজকরণ, ব্যাকটেরিয়া স্পোর নষ্ট করার জন্য। এরপরে লেবেলিং করা হয়। মোটামুটি এটা একটা ওভারঅল আইডিয়া। এই যে কোটাজাতকরণের আইডিয়া যে তুমি পাইছো, এখন তুমি আলাদা আলাদা মাধ্যমে ইউজ করবা। যে ভাই আমের জন্য কোনটা, টমেটোর জন্য কোনটা, মাছ মাংসের জন্য কোনটা। ক্লিয়ার? তার মানে এখন আমরা আলাদা আলাদা করে পড়বো, টেনশনের কোনো কারণ নাই। আমাকে আগে একটু বলো যে ভাই আইডিয়া ডান ফার্স্ট, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এখন আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পড়বো। পড়তে হয় অ্যাকচুয়ালি যেভাবে। দেখো এগুলা কি আমি চাইলে, এত কিছু টাইপ করানো আছে, এগুলা কি আমি চাইলে টাইপ করে আনতে পারতাম না? বলো পারতাম কি না? পারতাম। বাট এগুলো টাইপ করে আনলে মজা নাই। মানে তোমারে দিয়া লেখাবো, আমিও লিখবো, তাইলে তোমার পড়া হবে, নাইলে পড়া হবে না। এই চ্যাপ্টারগুলো এরকম, বুঝছো? এগুলো তোমারে দিয়া লেখাইতে হবে, আমারও লিখতে হবে, সো যাতে তোমার পড়াটা হয়। এইবার দেখো, এই যে দেখো, এখন অনেক কিছু তোমার কাছে ভালো লাগবে। এই দেখো, এখন হচ্ছে আমরা আম পড়বো। হ্যাঁ, আম। আম এই যে আম, আনারস, পেয়ারা, কাঁঠাল, ওকে ফাইন। এবার দেখো, প্রথমে কি? ফল সংগ্রহ, খোসা চারানো, ব্লাঞ্চিং, হোয়াটএভার, ওকে। ফলকে টুকরা করা, ওকে। এবার কৌটায় ফলের টুকরা ও ক্যানিং তরল ভর্তি করা, ওকে, ক্যানিং তরল। এবার দেখো আমাদের পড়া মিলে কিনা। আমরা কি করব? ফলের টুকরা গুলাকে
100°C তাপে ফুটায় জাহান্নামে যা কেটে আসে না, এর মধ্যে এই দেখো 30 থেকে 40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করে টুকরাগুলোকে ডুবায়ে রাখবো। পড়া হয়ে গেছে, বলো হয়ে গেছে না? হ্যাঁ। তারপর এইবার দেখো এক্সস্টিং সিলিং রিজোটিং, এই যে এখন কিন্তু তোমার আইডিয়া হয়ে গেছে যে আমার কি কি এর পরের স্টেপ। দেখো পানি স্ফুটন বাদ পদ্ধতিতে 85°C তাপমাত্রায় 20-30 মিনিট ধরে 100°C তাপমাত্রায় রিটোনিং করা হয়, এগুলো আসে না। তাহলে তোমার একটা পড়া হয়ে গেছে যে ভাইয়া আম, আনারস এগুলোর জন্য আমরা কি করি, আম আনারসের জন্য আমরা কি করি, 20 থেকে 30% চিনির দ্রবণ আর হচ্ছে 0.25% সাইট্রিক অ্যাসিড মিশাই, তারপরে এক্সস্টিং সিলিং রিটোটিং এগুলো করা হয়, তারপরে প্যাকেজিং করা হয়, শেষ, আমার কাজ শেষ। এগুলো আসবে না, এক্সস্টিং সিলিং রিটোটিং আসবে না, টেনশন নিও না। ওকে, একটা জিনিস জেনে রাখো, এটা কি পানি স্ফুটন বাদ পদ্ধতি, পানি স্ফুটন বাদ পদ্ধতিতে এখানে এক্সস্টিং করা হয়, এটা তুমি দেখতে পারো। আচ্ছা এবার দেখো এই যে বারবার একই কথা আছে, দেখো আমের কোটাজাতকরণ 30 থেকে 40%, 0.25% সাইট্রিক অ্যাসিড, শেষ, এগুলো আসে না, বাকি কিচ্ছু আসবে না। আনারসের কোটাজাতকরণে কি আছে দেখো, সেম 30 থেকে 40% চিনির দ্রবণ, 0.25% এটা। পেয়ারার জন্য কি আছে, এই যে দেখো পেয়ারার জন্য কিন্তু আমরা আলাদা পড়ছিলাম, মনে আছে? পেয়ারা পড়াই নেই তোমাদেরকে, পেয়ারায় আছে 10% চিনি, 0.06% সাইট্রিক অ্যাসিড। পেয়ারা হচ্ছে 10% চিনি আর 0.05% সাইট্রিক অ্যাসিড, লাগবে না। এখন দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আম আনারস পড়ছো, টমেটো পড়ছো, ভুট্টা পড়ছো, মাছ মাংস পড়ছো, এগুলার বাইরে কোনো কিছু আসলে তুমি কি ধরতে পারবা না? ইজি জিনিস, আসবে না, টেনশন নিও না। ওকে, কাঁঠাল কোটাজাতকরণ দেখো সেম সেম সেম, এই 30-40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড, দেখো আইডিয়াতে আমাদের কাম শেষ। এবার হচ্ছে সবজির কোটাজাতকরণ। ওকে, তাহলে প্রথমে সবজিকে ব্লাঞ্চিং করা হয়, সবজির জন্য প্রথমে ব্লাঞ্চিং করলো আমার কি, গন্ধ দূর করা হয়। কচি ভুট্টা, এই যে এই জায়গাটা দেখো, কচি ভুট্টাকে দুই প্রকারে কোটাজাত করা হয়। প্রথমটি হচ্ছে ভুট্টার শস্যদানা সহ শস্য স্টাইল, দ্বিতীয়টি হলো আস্ত ভুট্টা সহ ক্রিম স্টাইল। এটা একটু দেখে রাখো, তাহলে ভুট্টারে দুই ভাবে করা হয়, একটা হচ্ছে শস্য স্টাইল আর একটা হচ্ছে ক্রিম স্টাইল, জাইনা রাখো, শেষ। একটু কি জাইনা রাখো। তাইলে ভুট্টার জন্য দুই ধরনের জিনিস, ভুট্টা দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে শস্য স্টাইল, আরেকটা হচ্ছে ক্রিম স্টাইল। ভালো নাম দিছে, নামগুলো আমার সাথে মিলছে। ওকে, তাহলে দেখো নামগুলো কি, একটা হচ্ছে শস্য স্টাইল, একটা হচ্ছে ক্রিম স্টাইল, শেষ। এই যে দেখো ভুট্টার ক্ষেত্রে কি 2% লবণ, 5% চিনি, আমরা কি পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি। ভুট্টার ক্ষেত্রে কি ওই যে সবজি টমেটো মানে তারপরে মটরশুঁটি ভুট্টা 2% 5%, পড়ছি না? 2% 5%। ওকে, এই যে এক্সস্টিং সিলিং রিটোটিং লাগবে না, তোমার টেনশন নাই। তারপরে সবুজ মটরশুঁটি, দেখো তো সবুজ মটরশুঁটিতে সব কিছু আছে, দেখো 2% লবণ, 5% চিনি, 2% লবণ, 5% চিনি, শেষ না? শেষ। এবার টমেটো কিন্তু আলাদা, এই টমেটো আলাদা, এই দেখো 10% লবণ, 5% চিনি, 10% লবণ, 5% চিনি। এই এক্সস্টিং সিলিং রিটোটিং তোমার লাগবে না। এই যে মাছের মধ্যে এই যে দেখো এটা একটু পইরো, মাছের মধ্যে খাদ্য উপাদান আছে, প্রোটিন আছে, চর্বি আছে, খনিজ লবণ আছে, ভিটামিন আছে, কঠিন পদার্থ আছে। এগুলার পার্সেন্টেজগুলা একবার নোট করে রিডিং পড়বা, 5-6 বার হুদাই রিডিং পড়বা, তোমার দরকার নেই, মুখস্থ করবা না, রিডিং পড়বা যে প্রোটিন থাকে, চর্বি থাকে, খনিজ লবণ থাকে, ভিটামিন থাকে, কঠিন পদার্থ থাকে, থাকুক। তারপরে মাছের চর্বি ভিটামিন এ ও ডি এর একটি প্রধান উৎস, মাছের চর্বি ভিটামিন এ ও ডি এর প্রধান উৎস, এটা একটু জানা রাখো, মাছের চর্বি ভিটামিন এ ও ডি এর প্রধান উৎস, আর কিছু লাগবে না। আচ্ছা এই যে দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, দেখো ব্লাঞ্চিং, বাষ্পীয় চুল্লিতে মাছকে সিদ্ধ করে মানে ব্লাঞ্চিং করে মাছের অণুজীব মরে যায়, ভিতরে জিঙ্ক অক্সাইড প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কৌটাতে মাছের টুকরাগুলোকে ভর্তি করা হয়, এতে প্রোটিনের মনোমার সিস্টিন মিথিওনিন মানে অ্যামাইনো অ্যাসিড আর কি সালফারের জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের জিঙ্ক সালফাইড গঠন করে, যা মাছের বর্ণ উজ্জ্বল করে। একটু খেয়াল করো, তাহলে এই মাছ মাংসের এই জায়গাতে আমার একটা নতুন জিনিস ইম্পর্টেন্ট, মাছ মাংসের এখানে জিঙ্ক অক্সাইডের প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কৌটাতে মাছের টুকরাগুলোকে ভর্তি করা হয়, শেষ। তাহলে মাছের ক্ষেত্রে
জিঙ্ক অক্সাইডের প্রলেপ যুক্ত, এই দুটা কথা আছে কিন্তু, প্রলেপ যুক্ত কৌটা, জিঙ্ক অক্সাইডের প্রলেপ যুক্ত কৌটা, এতে কি হয়, মাছে থাকা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের ভিতরে থাকা সালফার জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড তৈরি করে, যা মাছের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাহলে মাছের উজ্জ্বলতা বৃদ্ধি করে জিঙ্ক সালফেট। কোন ধরনের কৌটা যুক্ত, প্রলেপ যুক্ত কৌটা, জিঙ্ক অক্সাইড। দুটো কিন্তু আলাদা করে নোট করো। ওকে ফাইন, দেখো আমাদের পড়া শেষ। 2% NaCl, 2% চিনি পড়ছি, মাছ মাংস মানে 2% NaCl, 2% চিনি, শেষ। এবার মাংসের উপাদানগুলো একবার রিডিং পড়বা। মাংসে পানি কয় পার্সেন্ট থাকে, প্রোটিন কয় পার্সেন্ট থাকে, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ল্যাকটিক অ্যাসিড, এগুলা কয়েকবার রিডিং পড়বা, মুখস্থ করবা না, মুখস্থ করবা না, মুখস্থ করবা না, মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করতে গেলে তুমি শেষ, মুখস্থ করবা না। ওকে, এরপর এই যে দেখো 2% খাদ্য লবণ, 2% চিনি, 2% খাদ্য লবণ, 2% চিনি, শেষ, পড়ালেখাই শেষ। বলো কোটাজাতকরণ শেষ, আর পড়বো না। বলো কোটাজাতকরণ শেষ, তাড়াতাড়ি। বুঝছো তাহলে কেন তোমাকে প্রথম আইডিয়াটা দিয়ে রাখছি যে আমাদের তাহলে প্রথম টার্গেটগুলো কিন্তু শেষ, সিদ্ধ করা, ব্লাঞ্চিং, ক্লিয়ার, তারপরে এক্সস্টিং, রিটোর্টিং, লেবেলিং, সিলিং, এগুলো তোমরা বুঝো। লেবেলিং, সিলিং এটা বোঝানোর দরকার নাই। তারপরে ক্যানিং তরল হিসেবে কাদের ব্যবহার করা হয়, আবার রিভিশন দাও, আবার রিভিশন দাও, ক্লাসের পড়া ক্লাসে শেষ হতে হবে। ফলগুলোর ক্ষেত্রে আম, আনারস, কাঁঠাল, এগুলোর জন্য কি 30 থেকে 40% চিনি, 0.25% সাইট্রিক অ্যাসিড। পেয়ারা ভিন্ন, দরকার নাই, 10% চিনি, 0.006% সাইট্রিক অ্যাসিড, অটোমেটিক হয়ে যাবে, তোমার চিন্তা নাই। ওই যে বইয়ে পড়ছিলাম না আমরা একটু আগে। তারপর টমেটো, মটরশুঁটি, এগুলোর জন্য আমরা কি করি, 2% চিনি, 5%, 2% লবণ, 5% চিনি। ওকে, তারপর তারপর কি আর কি বলো তো, আর কি পড়ছি, মাছ মাংস পড়ছি আলাদা, 2% লবণ, 2% চিনি। আরেকটা জানি কি পড়ছিলাম মাঝখানে, এই আরেকটা কি পড়ছিলি, ভুট্টা টমেটো আলাদা না, টমেটো আর ভুট্টা আলাদা। এই যে কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি একরকম, টমেটো একরকম। টমেটো মানে হচ্ছে 10% NaCl, 5% চিনি, শেষ। ওকে, এখানেই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখানেই তো মুখস্থ হবে বাবা। মানে তুমি, তোমার কাম কি, তোমার কাম হলো পরের দিন গিয়ে পরীক্ষা দেওয়া। তোমার আর কোনো কাম নাই, তোমার কোনো কাজ নাই, তুমি খালি পরীক্ষা দিবা। এই তোমার পড়াছো, তোমার আমি পড়াই দিব। এগুলো দেখো, এগুলো লিখছি কেন, লিখছি তোমার মুখস্থের জন্য, আমার মুখস্থের জন্য না। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন একটু লাভ দিব। আমরা সাসপেনশন কোয়াগুলেশন আগামী ক্লাসে পড়বো। সাসপেনশন কোয়াগুলেশন আজকের ক্লাসে না, আমরা এখন আবার শেষ থেকে শুরু করব। ওকে, শেষ থেকে স্টার্ট করব। মানে আমরা এখন পড়বো পারফিউমারি, এই পারফিউমারি পড়বো এখন। সাসপেনশন কোয়াগুলেশনে অনেক পড়ার জিনিসপত্র আছে, এগুলো ফাইজলামের জিনিস না, এগুলো কঠিন জিনিস। আমরা এখন আবার কোন জায়গা থেকে পড়বো, এখন আমরা একটু পারফিউমারিতে যাব। হ্যাঁ, আমরা একটু পারফিউমারি শুরু করব। এই যে 5.12তে আসো, এই সবাই 5.12তে আসো। টয়লেট্রিজ ও পারফিউমারিতে সুগন্ধ যোগ করার রসায়ন। আমরা সাসপেনশন কোয়াগুলেশন বেশি ইম্পর্টেন্ট, সাসপেনশন কোয়াগুলেশন বেশি ইম্পর্টেন্ট, এই জন্য কি করব, পরের দিন পড়বো। কথা বোঝা গেছে? সাসপেনশন কোয়াগুলেশন পরের দিন পড়বো, বেশি ইম্পর্টেন্ট এই জন্য। এবার একটু এই জায়গায় আসো, টয়লেট্রিজ ও পারফিউমারিতে সুগন্ধি যোগ করার রসায়ন, এটাতে একটু আসো। ওকে, এখানে কিছু তোমার জানার দরকার নাই, এগুলা তোমার বুঝারই দরকার নাই, এই যে এগুলো তোমার জানারই দরকার নাই। ত্বকে 3 অংশ থাকে, এই যে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এগুলো জুলজির পড়া, এগুলো তো আমাদের দরকার নাই, ঠিক আছে। তারপরে এই দেখো আবার এপিডার্মিসের 5টা স্তর আছে, স্টার্টাম, কর্নিয়াম, থাক দরকার নাই, বাদ দাও, এগুলো আমাদের জিনিস না, এগুলো আসবে না, এই তোমার এগুলো আসবে না, ঠিক আছে। ওকে ফাইন, এখন আমরা আসলে মূল পড়াই স্টার্ট করব। এই যে দেখো সামনে আসবে পারফিউমারি বা গোলাপ জল, এই যে ভাই 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 এই জায়গা থেকে পড়া, ভাই পড়াই তোমার এই জায়গা থেকে, বুঝছো, তোমার পড়াই এই জায়গা থেকে। চুপচাপ জাস্ট একটা একটা করে লিখবা, একটা একটা করে লিখবা, আবার রিভিশন দিব, একটা করে লিখবা, আবার রিভিশন দিব, লিখবা রিভিশন দিব, সমস্যা নেই। উপরের লাইনটি একটু পড়ো, গোলাপ ফুলের পাপড়ি, এই কি জানি একটা গান বাইরেছে নতুন, বুঝছোস, আমার বই ওই দিন গাইতেছিল, গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, কি জানি চোখের ইশারা বুঝে না, এরকম একটা গান ভাইরাল হয়েছে, বুঝছোস, মানে আমার বোন গাইতেছিল। যাই হোক, তো
গোলাপ ফুলের পাপড়ি ও পানির মিশ্রণকে স্টিম পাতিত করে সংগৃহীত পাতিত তরলকে গোলাপ জল বলে। আচ্ছা, এটি একটি হাইড্রোসল, এটি একটি হাইড্রোসল। তার মানে গোলাপ জল কি? গোলাপ জল একটা হাইড্রোসল। তোমার জানতে হবে এতটুকু। গোলাপ জল হচ্ছে হাইড্রোসল। হাইড্রোসল কি আজকে বোঝার দরকার নেই, আগামী ক্লাসে পড়বো, আমরা সাসপেনশন কোয়াগুলেশনে পড়বো। তারপর বুঝো, গোলাপ জল শেষ, হাইড্রোসল। এইবার দেখো গোলাপ জলের উপাদানের মধ্যে গোলাপ জলের সুগন্ধের কারণ হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল। ফিনাইল ইথাইল অ্যালকোহল ও 40 থেকে 50% জেরানিয়ল। 40 থেকে 50% জেরানিয়ল নামক টারপিন। লেখো, লিখে ফেলো। এগুলোতে লেখা ছাড়া ওয়ে নাই, বুঝছো? লেখা ছাড়া ওয়ে নাই। কি লিখবা? লিখবা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল ও 40 থেকে 50% জেরানিয়ল। ফিনাইল ইথাইল অ্যালকোহলটা বুঝাই দিই। এই যে দেখো, এটা হচ্ছে ফিনাইল, এই যে এটা বলা হয় ফিনাইল। তারপর ইথাইল অ্যালকোহল, CH2CH2OH হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, নাহলে হাত মিলবে না। ফিনাইল ইথাইল অ্যালকোহল ও জেরানিয়ল, 40 থেকে 50% জেরানিয়ল। তাহলে হাইড্রোসল 40 থেকে 50% জেরানিয়ল আর ফিনাইল ইথাইল অ্যালকোহল, এটা কি সুগন্ধের কারণ। ভাই আর কিছু কি পড়ার দরকার আছে? দেখি, যে যদি পড়ার দরকার হয় নাই তাহলে বাদ দাও। এরপর হচ্ছে হেয়ার অয়েল। আচ্ছা, হেয়ার অয়েল রিলেটেড একটা কথা লেখা আছে, এক সেকেন্ড, এখানে একটা কথা লেখা আছে, 1 মিনিট। এই যে দেখো, না এটা ভ্যানিশিং ক্রিম। আচ্ছা, এটা একটু পরে পড়াচ্ছি, দেখো ভ্যানিশিং ক্রিম পরে পড়াচ্ছি। হেয়ার অয়েল, হেয়ার অয়েলের ভিতরে ভাই এগুলো প্রচুর ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে। হেয়ার অয়েল মানে ওই যে অমিতাভ বচ্চনের একটা অ্যাড ছিল না? হ্যাঁ, হেয়ার অয়েল। হেয়ার অয়েলে যেমন ডাবর আমলায় পেট্রোলিয়াম অয়েল, ক্যানোলা অয়েল দরকার নেই। হেয়ার অয়েলে ইমালসিফায়ার রূপে কে কে ব্যবহৃত হয়? অলিক অ্যাসিড। হেয়ার অয়েলে ইমালসিফায়ার রূপে কে ইউজ করা হয়? অলিক অ্যাসিড। হেয়ার অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি করা হয়? টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। শেষ, এই জায়গা থেকে আর কিছু লাগবে না। ডাবর আমলায় পেট্রোলিয়াম অয়েল আর ক্যানোলা অয়েল ব্যবহৃত হয়, দরকার নাই। ইমালসিফায়ার আর অ্যান্টিঅক্সিডেন্ট পড়বা, আর কিছু পড়ো না, আর কিছু পড়ো না। তাহলে হেয়ার অয়েল, হ্যাঁ হেয়ার অয়েলে যাও। ইমালসিফায়ারটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, হেয়ার অয়েলে ইমালসিফায়ার রূপে কি ইউজ করা হয়? কারে ইউজ করা হয়? কারে ইউজ করা হয়? নিজেই তো ভুলে গেলাম। অলিক অ্যাসিড। অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। তারপরে হেয়ার অয়েলে ইমালসিফায়ার রূপে অলিক অ্যাসিড, হেয়ার অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। হ্যাঁ, TBHQ। শেষ, আর কিছু জানার দরকার নেই। ট্যালকম পাউডারে, আল্লাহর ওয়াস্তে, ট্যালকম পাউডারের সংকেত মেডিকেলে আসছে, ট্যালকম পাউডারের সংকেত মেডিকেলে আসবে, ঢাকা ভার্সিটিতে দিয়ে দিবে। ট্যালকম পাউডারের সংকেত লাগবেই। ট্যালকম পাউডারের সংকেত কি? ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যালক। ট্যালকম পাউডারের সংকেত হচ্ছে 3MgO 4SiO2 H2O। এইটাই তোমার লাগবে ভাই। ট্যালকম পাউডার সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। ট্যালকম পাউডার, ট্যালকম পাউডারের কি মূল উপাদান? কি? ট্যালক। এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে ভাই, পরীক্ষায় আসবে। সংকেত লাগবে, সংকেত লাগবে, সংকেত লাগবে। 3MgO 4SiO2, 3MgO 4SiO2 আর পানি। এটারে বিভিন্নভাবে দিতে পারে। কিরকম দেখো, ম্যাগনেসিয়াম কয়টা আছে এখানে? ম্যাগনেসিয়াম আছে 3টা। অক্সিজেন আছে কয়টা? 3টা, 8টা, 11টা, 12টা। অক্সিজেন আছে মনে করো 12টা, এমনি দিল। সিলিকন আছে 4টা, হাইড্রোজেন আছে 2টা। এরকম ভাবে দিবে, কোনো সমস্যা নাই। তোমার একটা জিনিস তুমি জাস্ট একটা মাথায় রাখবা, তুমি উপর একটা মাথায় রাখবা, এটা মনে রাখা বাকিটা নোট করবা, এটা মনে রেখে বাকিটা করবা। এগুলো লেখার দরকার নাই, তুমি শুধু একটা মনে রাখো, তুমি একটা মনে রাখো। 3MgO 4SiO2 H2O, 3MgO 4SiO2 H2O। এগুলো কিন্তু 3 স্টার মার্কের পড়াশোনা, 3 স্টার মার্ক। মানে এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এইগুলা ছাড়া তুমি মেডিকেলে যাইতে পারবা না, মনে রাখো, মনে রাখো, এগুলো ছাড়া যাইতে পারবা না। এটা ডিউতে, এটা জগন্নাথও দিছে একবার, এটা জগন্নাথও দিছে, এটা জগন্নাথও দিছে যে ট্যালকম পাউডারের সংকেত কি, এটা জগন্নাথও দিছে। তার মানে কি তোমার লাগবে। তাহলে ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যালক। ট্যালকম পাউডারের
সংকেত কি 3mgO 4SiO2 পানি, 4SiO2 পানি, শেষ। ওকে, তারপর এই যে দেখো ট্যালকম পাউডারে মূল পিচ্ছিলকারক ট্যালকের সাথে অতিরিক্ত পিচ্ছিলতার জন্য জিঙ্ক স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম সিলিকেট, অন্যান্য সিলিকেট ব্যবহার করা হয়। জিঙ্ক স্টিয়ারেট হচ্ছে কমল অ্যান্টিসেপটিক, কমল অ্যান্টিসেপটিক, কমল অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক পাউডারও ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক পাউডারও ইউজ করা হয়। ওকে, শেষ। বোরিক অ্যাসিডও ইউজ করা হয়। আচ্ছা ফাইন, এখানে কি অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ইউজ করা হয়। ওকে ফাইন। জিঙ্ক স্টিয়ারেট, আচ্ছা লেখো, এই জায়গায় লেখো পিচ্ছিলতার জন্য, পিচ্ছিলতার জন্য জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক স্টিয়ারেট। তারপরে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড, এখানে অ্যান্টিসেপটিক হিসেবে আলাদা লেখো, অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড। সুগন্ধিকারক হিসেবে, সুগন্ধিকারক হিসেবে ম্যান্থল, সুগন্ধি হিসেবে ম্যান্থল, ম্যান্থল। তাহলে কি পিচ্ছিলতার জন্য জিঙ্ক স্টিয়ারেট ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সুগন্ধির জন্য ম্যান্থল ইউজ করা হয়, সুগন্ধির জন্য ম্যান্থল ইউজ করা হয়। এই যে জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক স্টিয়ারেটকে কি বলা হয়? কমল অ্যান্টিসেপটিক। জিঙ্ক স্টিয়ারেট হলো কমল অ্যান্টিসেপটিক, এটাকে বলা হয় কমল অ্যান্টিসেপটিক, কমল অ্যান্টিসেপটিক। শেষ, পড়া শেষ। টেলকম পাউডার পড়া শেষ, টেলকম পাউডার আর পড়তে হবে না। জাস্ট নোট করো ভাই, জাস্ট নোট করো, এইটা রিভিশন দিবা। বই জাহান্নামে যাক, বই ফালায় দাও। তোমারে বই থেকে পড়ায় পড়ায় নোট করাই দিচ্ছি, এই নোট পড়ে তুমি পরীক্ষার হলে যাবা। আবার পড়ো, আবার পড়ো, আসো আবার পড়ি, আবার পড়ি, আবার পড়ি। গোলাপ জল, গোলাপ জল হচ্ছে একটা হাইড্রোসল, গোলাপ জল হচ্ছে একটা হাইড্রোসল। এটার ভিতরে কি থাকে? ফিনাইল ইথাইল অ্যালকোহল, 40 থেকে 50% জেরানিয়ল। ক্লোজ। গোলাপ জলের পরে তুমি কি পড়ছো? গোলাপ জলের পরে পড়ছো আমরা হেয়ার অয়েল। ভাইয়া হেয়ার অয়েলের ভিতরে ইমালসিফায়ার রূপে থাকে ওলিক অ্যাসিড। হেয়ার অয়েলের ভিতরে ইমালসিফায়ার রূপে কি থাকে? ওলিক অ্যাসিড থাকে। আরেকটা কি পড়ছি আমরা বলো তো? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি থাকে? টিবিএইচকিউ। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি থাকে? টিবিএইচকিউ। ওকে ফাইন। গোলাপ জলে আসো। গোলাপ জলের, সরি গোলাপ জল না, ট্যালকম পাউডার। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালক। ওর সংকেত কি? 3mgO 4SiO2 H2O। 3mgO 4SiO2 H2O। শেষ কথা, শেষ কথা, শেষ। ভাই এরপরে কি বলবো? হ্যাঁ, এরপরে পিচ্ছিল কারক হিসেবে কি ব্যবহার করা হয়? জিঙ্ক স্টিয়ারেট ব্যবহার করা হয়। পিচ্ছিল কারক হিসেবে কি ব্যবহার করা হয়? জিঙ্ক স্টিয়ারেট ব্যবহার করা হয়। তারপরে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর সুগন্ধিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? মেন্থল ইউজ করা হয়। শেষ। এবার হচ্ছে বেবি পাউডার। খুব সম্ভবত বেবি পাউডার আছে এখানে একটা। এই যে বেবি পাউডার, এই দেখো বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে বোরিক পাউডার ব্যবহার করা হয়। ফাইন। এই যে দেখো বেবি পাউডারের আর বেবি পাউডারের এটা কি আছে দেখো? ট্যালক আছে, ওকে। বোরিক অ্যাসিড আছে অ্যান্টিসেপটিক হিসেবে, ওকে। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট আছে অ্যান্টিসেপটিক হিসেবে, এটা ইম্পর্টেন্ট না, বোরিক অ্যাসিডটাই বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, জিঙ্ক অক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো আসে না। তাহলে ট্যালক মূল উপাদান, পিচ্ছিল কারক, ঘর্মরোধ। এই সংখ্যা কেউ পড়তে যায় না, সংখ্যা পড়তে যায় না, এই সংখ্যা জীবনও আসবে না, সংখ্যা জীবনও আসবে না। হ্যাঁ, যেমন ডাইপার র্যাশ দূর করে কে? বোরিক অ্যাসিড। ডাইপার বেবি অর্ডারের জন্য ডাইপার র্যাশ দূর করে বোরিক অ্যাসিড। ঘামাচি ও ত্বকের র্যাশ দূর করে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। এতটুকু যাই না রাখো, এতটুকু যাই না রাখো। তাহলে বেবি পাউডারের ক্ষেত্রে অল্প জানতে হবে। বেবি, তোমাদের অনেকে তোমরা অনেক বিপরীত লিঙ্গের মানুষকে বেবি, বাবু এগুলা বলে থাকো। তো ভবিষ্যতের যারা যারা ভবিষ্যতের বেবির নাম ঠিক করে ফেলেছো, তারা এগুলো একটু জানা রাখো যে বেবি পাউডার হিসেবে তোমরা যে ইউজ করবা, ওই বেবি পাউডারের ভিতরে কি কি থাকে। হ্যাঁ, প্রথমত থাকবে ট্যালক, আর এখানে কি থাকে? ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এটাও অ্যান্টিসেপটিক। বোরিক অ্যাসিড, এটাও অ্যান্টিসেপটিক। এটা হচ্ছে কি? ডাইপার র্যাশ দূর করে, ডাইপার র্যাশ দূর করে। এটা কি? এটা হচ্ছে ঘামাচি মনে হয় না? ঘামাচি ও ত্বকে র্যাশ দূর করে, ঘামাচি ও ত্বকে র্যাশ দূর করে, ঘামাচি ও ত্বকে। শেষ, এতটুকু জানলে এনাফ, আর কিছু জানার দরকার নেই।
ওকে, আমাকে বলো 1 2 3 4 ডান, আমরা পরে আবার রিভিশন দিব, সমস্যা নেই, পরে আবার রিভিশন দিব। বলো 1 2 3 4 ডান। ওকে ডান। এটা হচ্ছে ভ্যানিশিং ক্রিম, বুঝো ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিম কি? ভ্যানিশিং ক্রিমে একটা জিনিস, ভ্যানিশিং ক্রিম হচ্ছে অয়েল ইন ওয়াটার, অয়েল ইন ওয়াটার ইমালশন, অয়েল ইন ওয়াটার ইমালশন, অয়েল ইন ওয়াটার ইমালশন। আর কোল্ড ক্রিম কি? কোল্ড ক্রিম হচ্ছে ওয়াটার ইন অয়েল ইমালশন। ওকে, অয়েল ইন ওয়াটার ইমালশন আর ওয়াটার ইন অয়েল ইমালশন। তাহলে যে কোনো একটা মনে রাখবা, ভ্যানিশিং ক্রিম কি হবে? অয়েল ইন ওয়াটার ইমালশন, অয়েল ইন ওয়াটার ইমালশন। ওকে, অয়েল ইন ওয়াটার মানে পানির ভিতরে তেল, এরকম ভাবে, হ্যাঁ পানির ভিতরে তেল। তাহলে ভ্যানিশিং ক্রিম হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন, একটু মনে রাখো। ওকে ফাইন, এই যে লেখা আছে এটা হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন। ফাইন, এখান থেকে কি জানতে হবে? তেমন কিছু জানার দরকার নাই, যদিও লাগবে না। এখানে কি থাকে? স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন লাগবে না, জলীয় স্তর থাকে, এগুলো বেশি আসে না। হ্যাঁ ওকে, এখানে লেখা হচ্ছে গিয়ে এর ভিতরে কি থাকবে? স্টিয়ারিক অ্যাসিড আর হচ্ছে গ্লিসারিন। হ্যাঁ, স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, মোটামুটি এতটুকু লেখা রাখো, আর কিছু লেখার দরকার নেই। স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন। স্টিয়ারিক অ্যাসিড, গ্লিসারিন, জাস্ট এতটুকু লিখে রাখো। আর কোল্ড ক্রিমের জন্য কি লাগবে? কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল, মোম, বোরাক্স। এই যে এটা হচ্ছে বোরাক্স, এটা হচ্ছে বোরাক্সের সংকেত। তেল, মোম, বোরাক্স, পানি, তেল, মোম, বোরাক্স, পানি। শান্ত, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, আমি এগুলোরে কপি পেস্ট করতে পারবো। তুই হচ্ছে গিয়ে টাইপ কর, তোর মতো টাইপ কর আলাদা আলাদা, দেন হচ্ছে আমি কপি পেস্ট করে রাখবো, সমস্যা নাই। ও ওই স্লাইডের মধ্যেই করতেছিস? না আমি, তুই ভিডিওটা ভালো করে দেখ, আমি তোর ভিডিও করে বুঝাই দিছি যে যেমন একটা পেজে আছে অনেকগুলো প্রুফ আছে, হ্যাঁ বিয়ার ল্যাম্বার্টের, তো ওইগুলো হচ্ছে গিয়ে আমি বলছি এগুলো এগুলো টাইপ করে রাখবি, কারণ আমার তো প্রমাণ দেখাইতে পারবো না ইঞ্জিনিয়ারিং ব্যাচে, তাই না? টাইম নিতে তো। ঠিক আছে, সরি, দেখ সেটা হচ্ছে কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমের তেল, মোম, বোরাক্স, পানি, তেল, মোম, বোরাক্স, পানি, তেল, মোম, বোরাক্স, পানি। বোরাক্সের সংকেত লাগবে, ডিউতে আসতে পারে, ডিউতে আসতে পারে, বুঝছো? বোরাক্সের সংকেত লাগবে। Na2B4O7, 10টা পানি, Na2B4O7, 10টা পানি, ডিউতে আসতে পারে, ডিউ রিটেনে আসতে পারে, বুঝছো? ডিউ রিটেনে আসতে পারে বোরাক্স, Na2B4O7। আচ্ছা এখানে একটু ভালো করে দেখো, এখানে বেশি কিছু জানা লাগবে না। এখানে কোল্ড ক্রিমের জন্য এই লুব্রিকেটিং এজেন্ট হিসেবে মিনারেল অয়েল দেওয়া হয়, অ্যান্টিসেপটিক আর প্রিজারভেটিভ হিসেবে বোরাক্স দেওয়া হয়। বোরাক্স অলরেডি তুমি পড়ছো, রাইট? আর এখানে কি কিছু আছে দেওয়ার মতো? না, এখানে আর কিছু দেওয়ার মতো নাই।
ওকে, তাহলে এখানে একটু দেখো, এখানে লিখবা হচ্ছে বোরাক্স অ্যান্টিসেপটিক প্রিজারভেটিভ হিসেবে থাকে। হ্যাঁ, এই বোরাক্সটা কি বলতো? অ্যান্টিসেপটিক আর প্রিজারভেটিভ হিসেবে থাকে। হ্যাঁ, প্রিজারভেটিভ হিসেবে থাকে। আর মিনারেল ওয়েল, হ্যাঁ মিনারেল ওয়েল, মিনারেল অয়েল কি হিসেবে থাকে? এটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে থাকে, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে থাকে। লুব্রিকেটিং এজেন্ট হিসেবে থাকে মিনারেল অয়েল বা তরল প্যারাফিন। এখানে এটা লিখে রাখো, আর কিছু লেখার দরকার নেই। ভাই আমার কি আর কিছু পড়তে হবে এখান থেকে? উত্তর হচ্ছে না, এখান থেকে আর কিছু পড়তে হবে না। তাহলে এই যে ভ্যানিশিং ক্রিম মানে কি? অয়েল ইন ওয়াটার ইমালশন, স্টেরিক অ্যাসিড, গ্লিসারিন, শেষ, ওরে ফালাই রাখো। কোল্ড ক্রিম কি? কোল্ড ক্রিম হচ্ছে উল্টাটা, তেল, মোম, বোরাক্স, তারপর হচ্ছে পানি। বোরাক্স এখানে অ্যান্টিসেপটিক প্রিজারভেটিভ হিসেবে থাকে। বোরাক্সের সংকেত লাগবে ডিউরিনের জন্য, Na2B4O7, 10টা পানি। মিনারেল অয়েল থাকে এখানে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে, আর তরল প্যারাফিন। একটু জাস্ট লিখে রাখো, আর কিছু লেখার দরকার নেই, এত বেশি ইম্পর্টেন্ট না এগুলো, এখান থেকে প্রশ্ন আসে না। লিপস্টিক, এডে মাইয়ারা কইতে পারবো, এই যে মাইয়ারা, এই তোরা যে লিপস্টিক দেস, তোরা লিপস্টিক দেস, তোরাই জানোস না এর ভিতরে কি থাকে। দেখ, ওয়াক্স ও চর্বি, অয়েল, অ্যালকোহল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা কোনো, এখানে কোনো সংখ্যা মনে রাখো না। হ্যাঁ, সংখ্যা ইয়া কি, আচ্ছা দেখো, দেখো লিপস্টিক, একটা হচ্ছে মাইয়াগো জিনিস, একটু পরে আছে পোলাগো জিনিস, আফটার শেভ। হ্যাঁ, লিপস্টিকে কি আছে? ওয়াক্স ও চর্বি, অয়েল, অ্যালকোহল। এখানে জাস্ট যাই না রাখবা, গ্লিসারলটা ময়েশ্চারাইজার রূপে থাকে লিপস্টিকের ভিতরে, যেটা মাখো ঠোঁটের ভিতরে, এটাতে ময়েশ্চারাইজার রূপে কে থাকে? গ্লিসারল। অ্যালকোহল মানে ময়েশ্চারাইজার রূপে গ্লিসারল থাকে, ময়েশ্চারাইজার রূপে গ্লিসারল থাকে। আর দরকার নাই। ওয়াক্স ও চর্বি, অয়েল, অয়েল হিসেবে কি থাকে? কাস্টর অয়েল, ভেজিটেবল অয়েল, আস্তাগফিরুল্লাহ, ভেজিটেবল অয়েল বলে কেউ ঠোঁটে দেয়। আচ্ছা আসো, ওয়াক্স ও চর্বি, অয়েল, অ্যালকোহল, লেখ। লিপস্টিক, ওয়াক্স, চর্বি, আস্তাগফিরুল্লাহ, তারপরে অয়েল। আমি আমার বোনের সাথে এমন করি, অয়েল আর হচ্ছে গিয়ে অ্যালকোহল। অ্যালকোহল এটার আন্ডারে কি থাকে? গ্লিসারল। হ্যাঁ, গ্লিসারল। গ্লিসারল কি হিসেবে থাকে? ময়েশ্চারাইজার রূপে, ময়েশ্চারাইজার, শেষ। এরপর হচ্ছে আফটার শেভ। আফটার শেভ, ওকে। এরপর হচ্ছে আফটার শেভ। আফটার শেভ মানে ছেলেরা শেভ করার পরে যে মাখে ওদের মুখে, ঠিক আছে? ওকে ফাইন, এই জায়গায় একটু ইম্পর্টেন্ট। দেখো, আফটার শেভের ভিতরে ময়েশ্চারাইজার রূপে কি থাকে? গ্লিসারিন থাকে। সুগন্ধি বস্তু হিসেবে থাকে লবঙ্গ, দারুচিনি, তারপরে স্যান্ডেলটের তেল, লাগবে না, আসবে না। অ্যান্টিসেপটিক হিসেবে থাকে ডিন্যাচার্ড অ্যালকোহল 40, ডিন্যাচার্ড অ্যালকোহল 40। ময়েশ্চারাইজার রূপে কে থাকে? ময়েশ্চারাইজার রূপে থাকে গ্লিসারিন, শেষ। পোলা ইঞ্চের ভেজাল কম রে। দেখ, অ্যান্টিসেপটিক হিসেবে কে থাকে? আর কি জানি, ময়েশ্চারাইজার না, ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার বানান কি রে? ময়েশ্চারাইজার, আল্লাহ ভরসা, যেমনি লিখতেছে এমনি। ময়েশ্চারাইজার রূপে থাকে গ্লিসারিন, আর এটা থাকে হচ্ছে ডিন্যাচার্ড অ্যালকোহল। ডিন্যাচার্ড অ্যালকোহল অ্যান্টিসেপটিক হিসেবে থাকবে ডিন্যাচার্ড অ্যালকোহল 40, ডিন্যাচার্ড অ্যালকোহল 40, ডিন্যাচার্ড অ্যালকোহল 40। আর ময়েশ্চারাইজার রূপে থাকবে গ্লিসারিন, শেষ। একটু জানলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন শুধুমাত্র লাসন আছে মনে হয়, বাকি আছে মনে করো মেহেন্দি, না? এই যে শেষ, পড়া শেষ, এই পড়া শেষ রে, পড়া শেষ, পড়া শেষ। এই যে মেহেন্দি মানে মেহেদি পাতা, হ্যাঁ, মেহেদি পাতার মূল উপাদান হচ্ছে লাসন, শেষ। মেহেদি পাতার প্রধান উপাদান হচ্ছে লাসন, 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 লাসন। আর হইলো এই মেহেদি পেস্টের পিএইচ এর মান 5.5, এর কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে মেহেদি, এই যে মেহেদি মানে লাসন,
মেহেদি পাতার প্রধান উপাদান কি? লাসন। মেহেদি পাতার প্রধান উপাদান কি? লাসন। পিএইচ 5.5 এ কার্যকারিতা বৃদ্ধি পায়। লাসনের নামটা একটু জানতে হবে ভাইয়া, বুঝছো? 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন, 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন, 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন, 2 হাইড্রোক্সি 1,4 ন্যাপথাকুইনন, 1,4 ন্যাপথাকুইনন। আচ্ছা দরকার নেই, সংকেতের দরকার নেই, শেষ, পড়া শেষ, আর পড়ার দরকার নেই। ওকে ওকে, এবার আসেন ভাইয়ের কয়টা বোন? আমার বোন আল্লাহর অশেষ রহমতে 2টা, ঠিক আছে? আমার বোন 2টা, যাদের সাথে আমি সারা দিন ঝগড়াঝাটি করি, সারাটা দিন, ঠিক আছে? এই যে ক্লাসে ঢোকার আগেই তো মনে করো ওই কালকে কি জানি আনছে, বুঝছস? মানে কালকে তোর পুষ্টিতে গেছিল দই আনতে, পরে দইয়ের সাথে ওই যে সাদা সন্দেশ আছে একটা ছোট, সাদা সন্দেশের একটা প্যাকেট বিক্রি করে 70 টাকা, তো ওইটা আনছে। আনার পরে কালকে রাতে আমার 3টা দিছে। আমি আজকে সকালে আগে ঘুম থেকে উঠছি একমাত্র ওই মিষ্টিটা খোঁজার জন্য। ওই মিষ্টিটা উনি ওনার ব্যাগে তালা মেরা রাখছে, আমি পাই নাই। পরে একটু আগে, আজকে বোন রোজা রাখছিল, পরে একটু আগে আমি ক্লাসে ঢোকার আগে আমার 2টা দেখাচ্ছে যে নিবা, আমি ধরি, টান দেয়, মানে দেয় না, এরপর আবার ধরি, এবার আবার টানাটানি করার পরে আম্মার সাথে চিল্লাচিল্লি করে আমারে বিচার টিচার দিয়ে পরে এই 2টা মিষ্টি নিয়ে তারপরে খাইতে খাইতে ক্লাস শুরু করছি। এই হচ্ছে কথা। ওকে ওকে, আসো দেখো তাহলে মূল কথা হচ্ছে পড়া শেষ। পড়া শেষ মানে কি? মেইন পড়া শেষ। এটাই হলো গিয়ে আসল বিপদ, বুঝছস? এতক্ষণ গেছে বিপদ। এবার আসো আমরা একটু আলোচনা করি, একটু না দেখে পড়ালেখা করি। হ্যাঁ, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ থাকতে হবে। গোলাপ জল, গোলাপ জল কি ভাইয়া? হাইড্রোসল। 40 থেকে 50% জেরানিয়ল, ফিনাইল ইথাইল অ্যালকোহল। শেষ। আমার সাথে সাথে মনে থাকতে হবে, ফিনাইল ইথাইল অ্যালকোহল 40 থেকে 50% জেরানিয়ল। শেষ। তারপরে কি ছিল ভাইয়া? হেয়ার অয়েল। হেয়ার অয়েলের ভিতরে কি? ইমালসিফায়ার রূপে অলিক অ্যাসিড, ইমালসিফায়ার রূপে অলিক অ্যাসিড, ইমালসিফায়ার রূপে অলিক অ্যাসিড। আরেকটা কি জানি লিখছিলাম, ওটা ভুলে গেছি, মনে নাই। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টিবিএইচকিউ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টিবিএইচকিউ। ওকে ফাইন। তারপরে ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার খুব ইম্পর্টেন্ট। ট্যালকম পাউডার মানে ট্যালক, ট্যালকম পাউডার মানে 3MgO4SiO2 একটা পানি। ওকে।